আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই আপুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। স্বাগতম তোমাদেরকে আমাদের আজকের ক্লাসে। আমরা গত 2 দিনে দুটা ক্লাসে কোষের গঠন যে অধ্যায়টা, তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের যে প্রথম অধ্যায়, এই অধ্যায়টার দুটা টপিক আমরা পড়েছি। যেখানে আমরা প্রথম ক্লাসে কোষের প্রকারভেদ পড়েছিলাম, আর দ্বিতীয় ক্লাসে আমরা কোষ প্রাচীর মূলত পড়েছি। আজকের ক্লাসে আমরা মূলত কোষ ঝিল্লি পড়বো। ঠিক আছে? তো আসো আর কথা না বাড়াই, আমরা শুরু করি। তো এই কোষঝিল্লি টপিকটা তোমাদের আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছি যে কোষ প্রাচীর রিটেনের টপিক, কোষ প্রাচীর থেকে রিটেন আসে, এবং কোষঝিল্লি এটাও রিটেনের টপিক। এখান থেকেও তোমাদের লিখিত পরীক্ষার প্রশ্ন আসবে। গতে সাধারণত কোষ প্রাচীরের গঠন আসে, আর ঘতে কোষ ঝিল্লির নামকরণ কেন হয়েছে, ফ্লুইড মোজাইক মডেল এরকম একটা কথা আছে, বা কোষ ঝিল্লির গঠনের চিত্রসহ বর্ণনা, এটা সাধারণত ঘতে বেশি দেখা যায়। ওকে। তো আমরা আজকে যে কোষ ঝিল্লিটা পড়বো, এটাও আমাদের রিটেনে আসবে এবং আমাদেরকে লিখতে হবে, এইভাবেই প্রস্তুতি নিতে হবে। ওকে। তো প্রথমেই তোমাদেরকে আমি একটু, আমরা একটা মাস্টার বুক তোমাদেরকে দিয়েছিলাম তোমাদের সংবর্ধনা অনুষ্ঠানে। একটা বই তোমরা পেয়েছো, তোমরা কি ওটা খুলে দেখেছো? ওটার নাম ছিল সিকিউ মাস্টার বুক। ওটা হচ্ছে সৃজনশীল প্রস্তুতি নেওয়ার জন্য একটা বই। এই অধ্যায়টাই তোমাদেরকে দেওয়া হয়েছিল। যদি না পাও সমস্যা নাই, আমি আজকে তোমাদের গ্রুপে এটার পিডিএফটা দিয়ে দিব, কেমন? তোমরা পিডিএফ থেকে দেখে নিতে পারবা। তো এই এই বইটা আসলে তোমরা চাইলে অর্ডারও করতে পারবা। আগে আমি বইটা একটু দেখাই নিই। এই বইটাতে আমরা কি করেছি, কোন একটা অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো আসে, সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো আগে দিয়েছি। হ্যাঁ। এবং এটা তোমার বইয়ের টপিক ওয়াইজ, যেমন একদম শুরুতেই আছে কোষ কাকে বলে, যেটা তোমার এটা এটা হচ্ছে তোমার প্রথম প্রশ্ন। তারপরে এন্ডোসিম্বায়োসিস কি, আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম, তাই না? প্রথম ক্লাসে যে ওই যে পোষক কোষের মধ্যে বায়বীয় ব্যাকটেরিয়া আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। তো এটা একটা সংজ্ঞা। এভাবে যে সংজ্ঞাগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, সেই সংজ্ঞাগুলো আমরা দিয়েছি। এরপরে ক নম্বর শেষে এই চ্যাপ্টার থেকে খ নম্বরে আসার মতো যে প্রশ্নগুলা অনুধাবনমূলক, সেগুলা এরপরে দিয়েছি। হ্যাঁ। এরপরে অনুধাবন গুলা শেষ হলে গ আর ঘতে যেগুলো আসতে পারে, অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এরপরে সেগুলো টপিক ভিত্তিক ভাগ করে দেওয়া আছে। এবং এই টপিকগুলো থেকে সে প্রশ্নগুলো কতবার আসছে, এটাও আমরা উল্লেখ করেছি। তুমি এটাকে সাজেশন হিসেবেও নিতে পারো। তুমি যদি বলো যে ভাইয়া আমার কালকে কোষের গঠন চ্যাপ্টারটার পরীক্ষা আছে, আমি কি পড়বো, আমি বলবো যে এই বইটা বের করো, এই বইয়ে যে টপিকগুলো দেওয়া আছে সেহেতু সেগুলাই পড়বা। ঠিক আছে? তো তোমরা খেয়াল করে দেখতে পারো যে আমরা গতদিন পড়েছিলাম কোষ প্রাচীরের ভৌত গঠন। এবং তোমরা কি দেখতে পাচ্ছ কিনা এই প্রশ্নটা কেমন আসছে? খেয়াল করো। ময়মনসিংহ এবং যশোর বোর্ডে 25 সালে এই প্রশ্নটা আসছে, মানে এই বছরই। এবার কুমিল্লা বোর্ডে 23 সালে আসছে, ঢাকা বোর্ডে 22 সালে, যশোর বোর্ডে 19 সালে, মানে অনেকবার আসছে বলতে পারো। হ্যাঁ। এরপরে আমরা আজকে পড়বো কোষ ঝিল্লির গঠন। আজকে পড়বো এটাও ময়মনসিংহ এবং রাজশাহী বোর্ডে এই 25 সালেই আসছে, এই বছরই আসছে। দিনাজপুর বোর্ডে 23 সালে আসছে। এছাড়াও এটার নাম যে ফ্লুইড মোজাইক মডেল, তোমরা এটা পাবা এখনই আমরা পড়বো। এই কথাটা দিয়ে প্রশ্ন আসছে প্রায় 3টা বোর্ডে, এবং কোষ ঝিল্লির গুরুত্ব আসছে 2টা বোর্ডে। তাহলে আমরা আজকে যে টপিকটা পড়বো তার পুরোটাই রিটেন। কোষ ঝিল্লির গঠন, কোষ ঝিল্লির কাজ, কোষ ঝিল্লির নাম, ফ্লুইড মোজাইক মডেল কেন হয়েছে, এই প্রত্যেকটা কথা রিটেনের জন্য লাগবে। প্রত্যেকটা প্রশ্ন রিটেনের জন্য আসে। এবং শেষে কোষ ঝিল্লি আর কোষ প্রাচীর যে আমরা পড়লাম, এদের যে পার্থক্য আছে সেটাও একবার বোর্ডে আসছে। তার মানে যে তোমরা আমাকে বলেছিলে না ভাইয়া যে কোনগুলো পরীক্ষায় রিটেনে আসে আমাদেরকে বলে দিন, তো তোমাদের জন্য এই অংশটা আমি এখন বলে দিলাম। ঠিক আছে? আমরা গত ক্লাসে কোষ প্রাচীর পড়েছি, আজকে আমরা কোষ ঝিল্লি পড়বো। সেই প্রত্যেকটা জিনিস তোমাদের রিটেনের জন্য লাগবে। এবং তোমরা এই বইতে এই দুটো টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও পাবে। এই যে সৃজনশীল আমরা দিয়েছি, একটা ডেমো সৃজনশীল, এবং সেটার উত্তর। এই যে আমরা কোষ প্রাচীরের গঠন পড়েছি গতকাল, ভৌত গঠনটা মনে আছে নিশ্চয়ই তোমাদের? এটা ছবি এঁকে এই উত্তরগুলো লিখতে হবে। এবং এরপরে আরেকটা প্রশ্ন দিয়েছি আমরা,
ডেমো হিসেবে যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এরপরে আরো একটা প্রশ্ন দিয়েছি, তিনটা প্রশ্ন দিয়েছি এই টপিক থেকে। এরপরে এই টপিক শেষ। এই টপিকের পরে আমাদের পরের টপিক, এটা আমাদের আগামী ক্লাসের পড়া, রাইবোজোম, গলগি বডি, লাইসোজোম, এগুলা থেকেও একটু একটু সৃজনশীল আসে। কোন সৃজনশীল গুলো আসে সেগুলো আমরা এই যে দিয়েছি। তো এই বইটা তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব, তোমরা বাসায় এটা প্রিন্ট করে নিতে পারো, তোমরা এটা পড়তে পারো। অথবা এটার হার্ড কপি যদি মানে অর্ডার করতে চাও, আমি গ্রুপে লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা ওই যে কুপন কোড ব্যবহার করে তোমরা 40% ডিসকাউন্টে এটা বই কিনতে পারবা। ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিব, কেমন? আচ্ছা, একটা প্রশ্ন করেছো ফাহাদ, যে ভাইয়া কতদিনে আমরা এই তিনটা চ্যাপ্টার শেষ করব। আমি বলেছি তিনটা চ্যাপ্টার শেষ করতে আমরা 25টার মতো ক্লাস নেব। এক সপ্তাহে তিনটা ক্লাস হয়, তাহলে প্রায় কয় সপ্তাহ লাগবে? 8 সপ্তাহ, 2 মাস। 2 মাসের মতো লাগবে আমাদের তিনটা করে ক্লাস হলে, ঠিক আছে। আচ্ছা, এমসিকিউ মাস্টার বুকটা আমরা রেডি করছি, ওটা এখনো রেডি হয় নাই। আমরা রেডি করে ফেললেই তোমাদেরকে জানাবো, তোমরা সেটাও নিতে পারবে। ঠিক আছে, আমাদের বইগুলা তোমাদের জন্যই দেওয়া। ওকে। আচ্ছা আচ্ছা পিনোসাইটিক, আচ্ছা পিনোসাইটিক আমরা আবার পাবো ভাইয়া, আজকেই পাবো, সমস্যা নাই। ওকে, তো আসো আমরা বইয়ের পড়ায় যাই। তো আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি, তোমরা কোষঝিল্লি চেনো তো? তোমরা কোষঝিল্লি দেখেছো নিজের চোখে? বলো তো, সরাসরি নিজ চোখে কোষঝিল্লি দেখেছো? হ্যাঁ, ডিম, এই তো গুড, তোমরা তো ভালোই বুঝছো। ডিম যদি একটা কোষ হয়, তাহলে আমরা যদি ডিমের খোসা ভাঙি, তোমরা দেখো তো, এখানে সাদা পর্দা দেখা যাচ্ছে না? দেখছো না এরকম? হ্যাঁ, এটা হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে কোষের বাইরে একটা পাতলা ঝিল্লি থাকে, যেটা জীবিত উপাদান দিয়ে তৈরি, মানে সজীব উপাদান দিয়ে তৈরি। এইটাকে আমরা কোষ ঝিল্লি বলি। অথবা ডিম সিদ্ধ করলে, ডিমের খোসা ছড়ানোর পরে তোমরা একটা পাতলা পর্দা দেখেছো না? ডিম সিদ্ধতে এটা ভালো বোঝা যায়। হ্যাঁ, সেটাও কোষ ঝিল্লি, একই কথা। ওকে, তাহলে কোষ ঝিল্লি কিন্তু আমরা চোখে দেখেছি, হয়তোবা চিনি না ওটাকে, বাট দেখেছি। হ্যাঁ। আচ্ছা, গতকাল কতটুকু পড়ানো হয়েছিল? গতকাল এই কোষ ঝিল্লির আগ পর্যন্ত পড়ানো হয়েছিল, গ্রুপে তো তোমাদের রেকর্ড ভিডিও দেওয়া আছে, একটু দেখে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো ফাহাদ তোমার রিপ্লাই তো দিলাম। আর সাজেশন বইতে কি সবগুলো অধ্যায় সাজেশন থাকবে? হ্যাঁ, ওটা সবগুলো অধ্যায়েরই, 12টা চ্যাপ্টারেরই ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, ওকে ভাইয়া। বইয়ের পেজের ছবি অস্পষ্ট, ইমতিয়াল বলেছো। আহ, ইমতিয়াল বলেছো, হ্যাঁ। তোমরা কি দেখতে পাচ্ছ নাকি অস্পষ্ট লাগছে? আমি তো দেখছি ক্লিয়ার আমাদের এখানে। হ্যাঁ, সবার মেসেজই আসে ভাইয়া। হ্যাঁ, এটা তোমার এলাকার নেট প্রবলেম থাকতে পারে, এখানে ক্লিয়ার আছে। আচ্ছা, তো আসো আমরা শুরু করি। তো কোষঝিল্লি আমরা দেখলাম যে ডিমের মধ্যে একটা আবরণ থাকে, এটা কোষঝিল্লি। প্রত্যেকটা কোষে আসলে আবরণ থাকে, এটা কোষঝিল্লি। আমরা ছোট কোষে ওগুলো দেখতে পারি না, কিন্তু বড় কোষে বোঝা যায়। ঠিক আছে, তো কোষঝিল্লির সংজ্ঞা দেওয়া আছে। তোমাদের আর কোষঝিল্লির সংজ্ঞা আসবে না, তোমরা একটু রিডিং পড়ে নিবা জাস্ট জিনিসটা বোঝার জন্য। তাহলে কোষের বাইরে একটা সজীব আবরণ থাকে, 2 স্তর বিশিষ্ট, এবং এটা সূক্ষ্ম, স্থিতিস্থাপক, মানে টানলে বাড়ে, বৈষম্য ভেদ্য, লিপোপ্রোটিন দ্বারা গঠিত। এই পর্দাটাকে বলা হয় কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি একটা দ্বিস্তরী ঝিল্লি, মানে দুইটা লেয়ার আছে, ডাবল পার্ট আছে। ঠিক আছে, বৈষম্য ভেদ্য মানে বোঝো তো, কোষ ঝিল্লি কোনো কোনো উপাদানকে ভেতরে ঢুকতে দেয়, কিন্তু কোনো কোনো উপাদানকে ভেতরে ঢুকতে দেয় না। এই জন্য এটাকে বলা হয় অর্ধভেদ্য বা বৈষম্য ভেদ্য বা সেমি পারমিয়াবল। ঠিক আছে, তাহলে কোষ ঝিল্লির বৈশিষ্ট্য আমরা কি বললাম? যে সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তরী পর্দাটা থাকে, যেটা সূক্ষ্ম, স্থিতিস্থাপক, মানে টানলে বাড়ে, ইলাস্টিকের মতো, এবং বৈষম্য ভেদ্য, অর্থাৎ এই আবরণী ভেদ করে কোনো কোনো উপাদান কোষের ভেতরে ঢুকতে পারে, কিন্তু কোনো কোনো উপাদান আবার ঢুকতে পারে না। এই জন্য একে বলা হয় বৈষম্য ভেদ্য বা সেমি পারমিয়াবল।
বা অর্ধভেদ্য পর্দা। এটাই হচ্ছে ভাই কোষঝিল্লি। কোষঝিল্লি আরো অনেক নাম আছে। এটা হচ্ছে দেখো, প্লাজমা মেমব্রেন তো বলাই হয়, কোষঝিল্লিও বলা হয়, এছাড়াও একে প্লাজমা লেমা বলা হয়, প্লাজমা লেমা। এরপরে সাইটোমেমব্রেন, এরপরে কেউ কেউ একে বায়োমেমব্রেনও বলেন। তাহলে কোষঝিল্লির আমরা পাঁচটা নাম পাইলাম: কোষঝিল্লি, প্লাজমা মেমব্রেন, সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন, প্লাজমা লেমা। যেটাই বলো সবই ঠিক। ঠিক আছে। ওকে ভাইয়া, আমরা তো এখানে জুলজি পড়বো না, কিন্তু এক্সাম তো জুলজি থাকবে। আমরা সাইকেল ওয়ানের পরে সাইকেল টু শুরু করব। তোমাদের যদি আমাদের পড়ানো ভালো লাগে, তোমাদের যদি মনে হয় যে এভাবে পড়লে আমি পারবো, আমার বায়োলজির ঝামেলা থাকবে না, তাহলে তোমরা আমাদের সাইকেল টুতে এনরোল করতে পারো। সেখানে আমরা জুলজিও পড়াবো, বোটানি, জুলজি, এভাবে আমরা কন্টিনিউ করব। তিনটা চ্যাপ্টার বোটানি, তিনটা চ্যাপ্টার জুলজি, আবার তিনটা চ্যাপ্টার বোটানি, তিনটা চ্যাপ্টার জুলজি। সেটা আমরা এই আগামী মাসেই তোমাদেরকে এটার ব্যাপারে জানাবো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা। আরেকটা হচ্ছে যে আহ অর্ণা বলেছে ভাইয়া, ডিম যদি কোষ হয় তাহলে এটা নিউক্লিয়াস কোনটা? আমরা ডিমের নিউক্লিয়াস চোখে দেখতে পাই না, কারণ নিউক্লিয়াস বেশ ছোট, ওটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে ভাইয়া। হ্যাঁ। আচ্ছা আরাফাত, তোমার এই প্রশ্নটা আমাদের কোষ ঝিলে আলোচনা শেষের দিকে করিও ভাইয়া। হ্যাঁ, আমরা আগে পড়ি তারপরে। ওকে। আচ্ছা। ওকে, হোয়াট ইজ ফসফোলিপিড বাইলেয়ার? আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট আছে, আমরা যেটা এখনো যাই নাই সেটা রিলেটেড কোশ্চেন যদি তোমরা করো, তাহলে আমি উত্তর দিলে তোমাদের অন্য ফ্রেন্ডরা বুঝতে পারবে না। তাহলে আমরা যখন যেটা আলোচনা করে আগাবো, সেটা যদি তোমরা বুঝতে না পারো, তাহলে জিজ্ঞাসা করিও। এমনিতেই আমি জানি কোন টপিকে তোমাদের প্রবলেম হবে, তো আমি বলার সময় ডিটেলসই বলে দিই। ঠিক আছে। তো তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো, আশা করি তোমরা প্রশ্নের উত্তর পেয়ে যাবা। তবুও যদি না পাও ওই প্রশ্নের উত্তর, তাহলে জিজ্ঞাসা করিও। ঠিক আছে ভাইয়া? আচ্ছা। হ্যাঁ, আরেকটা নাম কোষ পর্দাও বলে। তাহলে আমরা কোষ ঝিল্লির সংজ্ঞা দেখলাম, কোষ ঝিল্লির অনেকগুলো নাম দেখলাম। তো কোষ ঝিল্লির বাইরে একটা বিশেষ গঠন থাকতে পারে, তোমরা ওটা চিনো। আসলে আমি তোমাদেরকে একটু দেখাই, তোমরা বলতে পারো কিনা। ধরো এটা একটা কোষ। ধরো এটা একটা কোষ। এই কোষের উপরে এরকম গঠন আছে। এই গঠনগুলাকে কি বলে বলো তো? দুটা সাইকেল একসাথে কন্টিনিউ করা যাবে? হ্যাঁ ভাইয়া, যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটাকে বলা হয়, এই তো পারো তোমরা, এটাকে বলা হয় মাইক্রোভিলাই। এরা আসলে মাইক্রোস্কোপিক, তাই এদেরকে বলা হয় মাইক্রো। আর এদের অ্যাকচুয়াল পরিচয় হচ্ছে এরা হলো ভিলাই, তাই নাম হয়েছে মাইক্রোভিলাই। কোষঝিল্লি যদি ভাঁজ হয়ে আঙ্গুলের মতো অধিক্ষেপ বা প্রক্ষেপ তৈরি করে, তখন এটাকে মাইক্রোভিলাই বলে। মাইক্রোভিলাইয়ের বাংলা হচ্ছে অভিক্ষেপ। ঠিক আছে, আঙ্গুলের মতো অভিক্ষেপ। তো এই যে বাইরের দিকে ঘুরে আছে এই জিনিসগুলোকে মাইক্রোভিলাই বলছি। যদি কোষ ঝিল্লির ভেতরের দিকে এই জিনিসটা ঢুকে যায়, তখন এটাকে কি বলে জানো? কোষ ঝিল্লি যদি ভাঁজ হয়ে ভেতরের দিকে ঢুকে যায়, তাহলে এটাকে বলা হয় পিনোসাইটিক ভেসিকল। পিনোসাইটিক ফোস্কা বা ভেসিকল। পিনো মানে ভেতরের দিকে প্রবিষ্ট, আর সাইটিক মানে কোষ। তাহলে কোষের ভেতরের দিকে প্রবিষ্ট এই গহ্বরটাকে বলা হয় পিনোসাইটিক ফোস্কা বা পিনোসাইটিক ভেসিকল। তোমরা কি এখন বুঝেছো পিনোসাইটিক ভেসিকল কি? বাইরের দিকের জিনিসটা হচ্ছে মাইক্রোভিলাই, আর ভেতরের দিকের জিনিসটা হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। বুঝেছো ভাইয়া? এগুলোর কাজ শোষণ বৃদ্ধি করা। ফুসকা মানে, তোমরা যে ফুসকা খাও না, তোমরা যদি হাতে একটা ফুসকা নাও, তোমরা হাতে ফুসকা নিয়ে বলবা এটা একটা ভেসিকল বা এটা একটা ফোসকা। ফুসকা মানেই ফোসকা। ছোট ছোট গোল গোল গহ্বরকে বলা হয় ফোসকা। ঠিক আছে। ওকে। ওকে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি বইতে। যে কোষঝিল্লি ভাঁজ হইতে পারে, এই ভাঁজগুলাকে বলা হয় মাইক্রোভিলাই। ঠিক আছে, ভাঁজগুলাকে বলা হয় মাইক্রোভিলাই। এই ভাঁজগুলা যদি ভেতরের দিকে হয়, তাহলে ওদেরকে বলা হয় পিনোসাইটিক ফোস্কা বা পিনোসাইটিক ভেসিকল। তাহলে পিনো মানে ভেতরের দিকে প্রবিষ্ট, আর সাইটো মানে কোষ।
তাহলে কোষের ভেতরের দিকে প্রবিষ্ট হওয়াকে বলা হয় পিনোসাইটিক ভেসিকল বা পিনোসাইটিক ফোসকা। আচ্ছা, আহ এটা কি ভাই লিকুইড না, এটা তো কোষ ঝিল্লিটা ভেতরের দিকে ঢুকেছে, ওটাকে পিনোসাইটিক ভেসিকল বলে। যদি এটার মধ্যে দিয়ে তরল পদার্থ কোষের ভেতরে ঢোকে, তাহলে ওটাকে বলা হয় পিনোসাইটোসিস প্রক্রিয়া, ওটা পরে আসবে, তখন আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো ভৌত গঠনে যাই আমরা। তো আমাদের কোষ ঝিল্লির ভৌত গঠনটাই পরীক্ষার জন্য আসবে, তো এটা ভালো করে শিখতে হবে। আসো, তো তোমরা কোষ ঝিল্লি দেখেছো, বললাম যে আমরা ডিমের যে পর্দাটা দেখেছি, সেই পর্দাটা হচ্ছে ভাই কোষ ঝিল্লি। কিন্তু কোষ ঝিল্লির ভেতরের গঠনটা কেমন, এটা কি খালি চোখে দেখা যায়? অবভিয়াসলি দেখা যায় না। তো এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখলেও ভালো বোঝা যাবে না। তো বিজ্ঞানীরা এই কোষ ঝিল্লি কেমন গঠনের এটা কল্পনা করেছেন। কল্পনা করে তারা আমাদেরকে বলেছেন যে কোষঝিল্লি এমন হতে পারে। প্রথম যে দুইজন সায়েন্টিস্ট কোষঝিল্লি সম্পর্কে ধারণা পোষণ করেছিলেন, তারা হলেন ড্যানিয়েলি অ্যান্ড ডেভসন, এই দুইজন। এবং ওনারা কোষঝিল্লির মডেল নাম দিয়েছিলেন স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ খাওয়ার সময় মনে হয়েছিল। স্যান্ডউইচ তোমরা দেখেছো না? বাইরে একটা ব্রেড থাকে, নিচে একটা ব্রেড থাকে, উপরে নিচে দুটো ব্রেড থাকে, মাঝে কিছু উপাদান থাকে। তো ওনাদের কাছে কোষ ঝিল্লিটাকেও ঠিক এরকম মনে হয়েছে, যে কোষ ঝিল্লির উপরে একটা লেয়ার থাকে, নিচে একটা লেয়ার থাকে, মাঝখানে বিভিন্ন উপাদান থাকে, অনেকটাই ওটার মতো মনে হয়েছে কোষ ঝিল্লির গঠনকে। তাই তারা কোষ ঝিল্লির স্যান্ডউইচ মডেল দিয়েছেন। তো তোমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে স্যান্ডউইচ মডেল কে দিয়েছেন। ড্যানিয়েলি অ্যান্ড ডেভসন, এই দুজন সায়েন্টিস্ট কোষ ঝিল্লির স্যান্ডউইচ মডেল দিয়েছেন, ঠিক আছে। এবং তোমরা ওই স্যান্ডউইচে দুটো লেয়ার দেখতে পারো, এই যে উপরের লেয়ারটা প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি, এরকম নিচের লেয়ারটাও প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি। হ্যাঁ, এরকম দুইটা স্তর বিশিষ্ট কোষ ঝিল্লির কথা তারা কল্পনা করেছিলেন, ড্যানিয়েলি এবং ডেভসন প্রস্তাবিত মডেল এইটা। তোমাদের পরীক্ষায় এই ছবিটা তুলে দেওয়া থাকতে পারে, তোমাদের কলেজের পরীক্ষাতেও এই ছবিটা তুলে দেওয়া থাকতে পারে, এবং বলতে পারে এটা কোন বিজ্ঞানী এই মডেল দিয়েছেন। তাহলে ড্যানিয়েলি ডেভসন এই মডেলটা দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যাই এরপরে। আরো অনেক বিজ্ঞানী এই কোষঝিল্লি সম্পর্কে অনেক মডেল দিয়েছেন, বাট সেগুলোর যেহেতু নাম এই বইতে নাই, তাই আমাদের খুব বেশি দরকার নেই, যেটা নাম আছে আমরা ওটা পড়বো। যেমন এর পরে যে সায়েন্টিস্ট মডেলটা দিয়েছেন, তার মডেলের নাম ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, দিয়েছেন রবার্টসন নামের একজন সায়েন্টিস্ট। তাহলে আমরা দুইটা নাম পাইলাম, একটা স্যান্ডউইচ মডেল, একটা ইউনিট মেমব্রেন হাইপোথিসিস মডেল, এটা দিয়েছেন রবার্টসন। আরেকজন আরেকজন হচ্ছে সিঙ্গার এন্ড নিকলসন, সাল লাগবে না, ওনাদের মডেলের নাম ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে ভাইয়া। তাহলে আমরা কোষ ঝিল্লির কয়টা নাম পাইলাম? তিনটা। বা কয়টা মডেল পাইলাম? তিনটা। কি কি? একটা হচ্ছে ড্যানিয়েলি ডেভসনের স্যান্ডউইচ মডেল, একটা হলো রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, আর একটা হচ্ছে সিঙ্গার এন্ড নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল। তো তোমাদের এই তিনটা নাম মুখস্থ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ আরাফাত, আমি দাগাই দিব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে, সেগুলো আমি দাগাই দিব। তোমরা এগুলাই পড়বা, ওকে, ইনশাল্লাহ এগুলোর মধ্যেই কমন পাবা। আচ্ছা, বেনসন্সের মডেলের নাম নাই, তাই ওটা আসবেও না, ওকে। তাহলে তিনটা নাম তোমাদের বই থেকে বললাম, তোমরা মার্ক করে নিতে পারো। ড্যানিয়েলি ডেভসনের স্যান্ডউইচ মডেল আগের পেজে ছিল, পরের পেজে রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, আর সিঙ্গার আর নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল, এই তিনটা মডেলের নাম করতে হবে, ঠিক আছে। এরপরে আসো, ইউনিট মেমব্রেন কি, এটা পরীক্ষায় ক নম্বরে আসে। তো তোমরা এখন একটু এখানে ক নম্বর লিখে নাও, ক অথবা খ দুটাই লিখো, ক অথবা খ। কোনটা? এই যে ইউনিট মেমব্রেন, পরীক্ষায় আসে ইউনিট মেমব্রেন কি, অথবা ইউনিট মেমব্রেন বলতে কি বোঝো, ঠিক আছে। না, এইটার ছবি এখন আমরা আসি নাই, এই ছবি আঁকতে হবে, এই যে তোমাদের এই ছবিটা আঁকতে হবে, একটু পরে আসতেছি। তো আগে আমরা এটা শেষ করি, হ্যাঁ। তাহলে ইউনিট মেমব্রেন কি, এটা পরীক্ষায় আসে, ক নম্বরে আসে। যদি সংজ্ঞা আসে ইউনিট মেমব্রেন কি, তাহলে এইটুকু লিখবা, রবার্টসনের মতে সব বায়োলজিক্যাল মেমব্রেনের আণবিক গঠন একই।
হ্যাঁ, এবং এই গঠনটা কি? স্থানে স্থানে গ্রথিত প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ারকে ইউনিট মেমব্রেন বলা হয়। এই সংজ্ঞাটা এখন আমি তোমাদেরকে বোঝাবো এটা কি জিনিস। তো সংজ্ঞাটা কি বলবা, যে ইউনিট মেমব্রেন কি, তাহলে তোমরা বলবা যে কোষ ঝিল্লির স্থানে স্থানে গ্রথিত প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ারকে ইউনিট মেমব্রেন বলা হয়। ইউনিট মেমব্রেন কি, আসো এটা বোঝা ট্রাই করি। ইউনিট মানে একক, মেমব্রেন মানে পর্দা। তো তোমরা এটাও লিখে রাখতে পারো, এই রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিসকে বাংলায় বলা হয় একক পর্দা মতবাদ। তাহলে যেটাই ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, সেটাই একক পর্দা মতবাদ। পরীক্ষায় যে কোনোটা দিয়ে প্রশ্ন আসতে পারে। তো এই একক পর্দা মতবাদ কি? দেখো ভাই, আমরা জানি যে কোষ ঝিল্লির, সরি কোষ ঝিল্লি না, তোমরা বলো তো আমাদের দেহের গাঠনিক একক কোনটা? গাঠনিক একক তাকেই বলে যার রিপিটেশন দিয়ে একটা গঠন তৈরি হয়। তাহলে আমাদের দেহের গাঠনিক একক হলো কোষ। হ্যাঁ, আমাদের দেহের গাঠনিক একক কোষ। তো তোমরা এই ছবিটা দেখো, এই ছবিতে এই যে গোল্লাগুলা দেখছো, এই গোল আর এই যে এরকম দুটা লেজ, এগুলাকে বলা হয় ফসফোলিপিড। ঠিক আছে? তো তোমরা এই ছবিটা দেখে বলো, আমি যদি বলি কোষ ঝিল্লির গাঠনিক একক ফসফোলিপিড, এই যে এইটা, এই যে মাথাটা আর তার লেজ দুটা, এটাকে বলা হয় ফসফোলিপিড। তো আমি যদি এই ছবিটা দেখে বলি যে কোষ ঝিল্লির গাঠনিক একক ফসফোলিপিড, তো কথাটা কি ভুল হবে না ঠিক হবে? তোমাদের কি মনে হয়? এটা হচ্ছে কোষ ঝিল্লির ছবি, এটা না, এগুলা তেমন কিছুই না। তাহলে দেখো তোমরা, কোষ ঝিল্লিও গঠন হয়েছে এই ফসফোলিপিড দিয়ে। ফসফোলিপিড মানে হলো ফসফেট নামের রাসায়নিক উপাদান, আর লিপিড নামের আরেকটা রাসায়নিক উপাদান। এই দুটাকে একসাথে বলে ফসফোলিপিড। ফসফেট প্লাস লিপিড ইজ ইকুয়াল টু ফসফোলিপিড। ঠিক আছে? তাহলে এই কোষ ঝিল্লির গাঠনিক এককে আছে ফসফোলিপিড, এবং এখানে আরো একজন আছে, তোমরা খেয়াল করে দেখবা তার নাম এই যে প্রোটিন। প্রোটিন, 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 তার মানে ফসফোলিপিড যেমন আছে, এরকম প্রোটিনও আছে, তাই না ভাইয়া? তাহলে আমরা দুটো অ্যাড করি। তাহলে আমরা যদি বলি কোষ ঝিল্লির গাঠনিক একক হচ্ছে ফসফোলিপিড এবং তার মাঝে মাঝে প্রোটিন। এবার ঠিক আছে, কমপ্লিট হয়েছে বলো তো, যে কোষ ঝিল্লির গাঠনিক একক হলো ফসফোলিপিডের লেয়ার, এবং মাঝখানে মাঝখানে কি ঢোকানো আছে? প্রোটিন ঢোকানো আছে। তাহলে জিনিসটা কমপ্লিট হলো না? তো এই তথ্যটাই দিয়েছেন প্রথম রবার্টসন। এই জন্য রবার্টসনের ওটাকে বলা হয় ইউনিট মেমব্রেন হাইপোথিসিস বা একক পর্দা মতবাদ, যে পৃথিবীর সব কোষঝিল্লি এই গঠন দ্বারা তৈরি। কোন গঠন? যে ফসফোলিপিড বাইলেয়ার বা ফসফোলিপিডের দুটা স্তর থাকবে, আর মাঝে মাঝে কিছু জায়গায় প্রোটিন থাকবে। ধরো এটা একটা প্রোটিন, তারপর এটা একটা প্রোটিন, এইটা বড় একটা প্রোটিন, এখানে কিছু প্রোটিন, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। ঠিক আছে? তাহলে এটাই ছিল একক পর্দা মতবাদ বা ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। হাইপোথিসিস মানে একটা মতবাদ। তাহলে সংজ্ঞাটা দেখো, স্থানে স্থানে গ্রথিত প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ারকে ইউনিট মেমব্রেন বলা হয়। কথা কিন্তু খুবই ছোট, স্থানে স্থানে গ্রথিত প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ারকে ইউনিট মেমব্রেন বলা হয়। বুঝেছো? তো আমরা এটার সামনে কোষ ঝিল্লির কথাটা অ্যাড করতে পারি। কোষ ঝিল্লির স্থানে স্থানে গ্রথিত প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ারকে ইউনিট মেমব্রেন বলা হয়। আমার সাথে একটু বলো তো, কোষ ঝিল্লির স্থানে স্থানে গ্রথিত প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ারকে ইউনিট মেমব্রেন বলা হয়। স্থানে স্থানে গ্রথিত প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ার। কোষ ঝিল্লির গঠনের মূল উপাদান হলো ফসফেট আর লিপিড দিয়ে তৈরি দুইটা স্তর। বাই মানে দুই, লেয়ার মানে স্থান, স্তর। তাহলে বাই লেয়ার মানে দুই স্তর, ফসফোলিপিড দিয়ে তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ফসফোলিপিড বাই লেয়ার।
ঠিক আছে? গ্রথিত মানে ঢুকানো, এখানে মাঝখানে মাঝখানে প্রোটিন ঢুকানো আছে। তাহলে বাইলেয়ার মানে দুই স্তর, আর গ্রথিত মানে প্রোটিন ঢোকানো আছে। ইউনিট কথাটা ইউজ করা হয়েছে কারণ পৃথিবীর সব কোষ ঝিল্লির একক এটাই, যে ফসফোলিপিড আছে আর প্রোটিন আছে, এটা দিয়েই সব কোষ ঝিল্লি তৈরি হয়। এটাই কোষঝিল্লি গঠনের একক। তাই এটাকে বলা হয়েছে একক পর্দা মতবাদ। আচ্ছা, মতবাদ কেন বলা হয়েছে? কারণ এটা তো তখন প্রমাণিত ছিল না, তখন উনি এটাকে আইডিয়া করে বলেছেন, তারপরে প্রমাণিত হয়েছে। তাই তখন নাম দেওয়া হয়েছিল ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। ঠিক আছে? তাহলে এটাকে আমরা শেষ করি। তোমরা এখানে ক খ লিখে রাখো, এটা কতেও আসে, খতেও আসে। কতে আসলে শুধু শেষ লাইনটা লিখবা, আর খতে আসলে পুরোটাই লিখবা, যে এটা কোন বিজ্ঞানী দিয়েছেন, রবার্টসন দিয়েছেন। ঠিক আছে? তাহলে আমরা ইউনিট মেমব্রেনটা শেষ করলাম। ইউনিট মেমব্রেন থেকে মনে রাখবা এটা রবার্টসন নামের বিজ্ঞানী দিয়েছেন এবং এটার সংজ্ঞাটা পড়বা। এবার আসো ফ্লুইড মোজাইক মডেল। বিভিন্ন বিজ্ঞানী তো বিভিন্ন মতবাদ দিল, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে যে মতবাদটা, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে? এর নাম ফ্লুইড মোজাইক মডেল। ওকে, আচ্ছা। এবার আসো, এটা দিয়েছেন কে? ওই যে দুজন সায়েন্টিস্ট, সিঙ্গার ও নিকলসন। ওনাদের নামও পড়তে হবে। তাহলে সিঙ্গার ও নিকলসন কোষঝিল্লির কোন মডেল দিয়েছেন? উত্তর হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল দিয়েছেন। ঠিক আছে? ওকে, আসো এখন আমরা দেখি ফ্লুইড মোজাইক মডেল জিনিসটা কি। আমরা এখন একটা ছবি আঁকবো। তোমরাও আমার সাথে আঁকতে পারো। তোমাদেরকে পরীক্ষায় এই ছবিটা আঁকতে হবে, আঁকতেই হবে বলতে পারো। তো তোমরা আমার সাথে ছবিটা আঁকতে পারো। আমি আগে ছবিটা আঁকানো দেখাই। ঠিক আছে? তো তোমাদেরকে আগে ফসফেট এবং লিপিডের দুটা লেয়ার আঁকতে হবে। ফসফেট হচ্ছে এরকম, এই গোল গোল্লাটা দিলাম, এটা হলো ফসফেট। আর এই যে দুটা লেজ দিলাম, এটা হচ্ছে লিপিড। ফসফেট আর লিপিড হলো, ঠিক আছে? এরকম আরেকটা গোল হবে, আর ওরও দুটা লেয়ার থাকবে এরকম, মানে লেজ থাকবে, ফসফেট লিপিড। আরেকটা গোল দিলাম, ওরও দুটা লেজ দিলাম। তাহলে এগুলো হচ্ছে ফসফোলিপিড। এক সাইজে রাখলে ভালো হয়। একটু ফাঁকা দিব কারণ এখানে আমরা প্রোটিন দিব, তাই আগে থেকে ফাঁকা দিয়ে রাখলাম। আবারও একটা গোল দিলাম, আর দুটা লেজ দিলাম, ফসফেট আর লিপিড। সেম ঘটনা আবারও। কয়টা দিবা এটা তোমার ইচ্ছা। আবারও একটা ফাঁকা দিব, তারপরে আবারও দিলাম। ওকে, আরেকটা। ওকে, তিনটা হলো। দুটা লেয়ার হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ। তারপরে এখানে একটু ফাঁকা দিলাম, যেহেতু আমরা এখানে বড় প্রোটিনটা আঁকার প্ল্যান আছে, তাই এটা ফাঁকা দিলাম। এখানেও একটু ফাঁকা দিলাম। এখানে অন্য কিছু দেওয়ার প্ল্যান আছে, পরে দেখাবো। মোটামুটি আমাদের ফসফোলিপিড বাইলেয়ারটা আঁকা হয়েছে। এটা কিন্তু বাইলেয়ার মানে ভাই দুই স্তর, ফসফেট আর লিপিড একসাথে যুক্ত হয়, এই জন্য এই লেয়ারটাকে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। তোমরা বলেছো ভাইয়া তিনটা পর পর রাখতে হয়, না এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই, আমি দিয়েছি। ধরো এটা চারটা দিলাম, কোনো সমস্যা নেই। ওকে, আরেকটা দিলাম, কোনো সমস্যা নেই। একসাথে লেগে দেওয়াই ভালো। তিনটা দিতে হবে এমন কোনো কথা নেই। এরপরে তাহলে প্রথম গঠনটা হয়ে গেল, ফসফোলিপিড বাইলেয়ার হলো। এরপরে এর ফাঁকে ফাঁকে কিছু জায়গায় প্রোটিন থাকবে, সেই প্রোটিনগুলো তোমাদেরকে দিতে হবে। প্রোটিন কিছু থাকে এরকম, যেটা দুই স্তর বিশিষ্ট।
মানে এটা দুই লেয়ার জুড়ে থাকবে, ওই লেয়ার এই লেয়ার মিলাই থাকবে এরকম। ওকে, এরপরে থাকতে পারে শুধুমাত্র একটা লেয়ার জুড়েই এরকম। আর থাকতে পারে একদম বাইরের দিকে। তাহলে দেখো, এ আছে দুই স্তর জুড়ে, ও আছে এক স্তরের ভেতরে, আর এ আছে একদম বাইরের দিকে। তো এই তিন রকমের প্রোটিন আমরা পাবো। হ্যাঁ, এটা পরীক্ষা আঁকতে হবে ভাইয়া। এরপরে আসো, তাহলে আমরা প্রথম যে গঠনটার নাম দেখলাম সেটা হচ্ছে ভাইয়া, এটার নাম দিব আমরা ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার। ঠিক আছে, আরে লেয়ার বানান ভুল হয়েছে। দাঁড়াও। তাহলে প্রথম যে জিনিসটা দেখলাম এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। হ্যাঁ, এরপরে তিন ধরনের প্রোটিন পাবো আমরা। এই যে প্রথমে যে প্রোটিনটা দেখছো, এর নাম ইন্টিগ্রাল প্রোটিন। যে প্রোটিনটা দুই স্তরকে একত্রিত করে রাখে তার নাম ইন্টিগ্রাল প্রোটিন। আর যে প্রোটিনটা একদম বাইরের দিকে থাকে, মানে ঝিল্লির একদম বাইরের দিকে, তার নাম পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল মানে দূরবর্তী। তাহলে এর নাম পেরিফেরাল প্রোটিন। ঠিক আছে। আর এই প্রোটিনটা দেখো, ও অনেকটা লিপিডের মধ্যে ঢুকে গেছে না? অনেকটাই লিপিডের মধ্যে ঢুকে গেছে, তাই ওকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। কারণ ও লিপিডের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। লিপিড সম্পৃক্ত প্রোটিন। তো আমরা এই তিনটা প্রোটিনের নাম কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে, তোমরা এখনই পড়ে ফেলতে পারো। ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে তিন ধরনের প্রোটিন আছে। তাহলে ফসফোলিপিড বাইলেয়ার দেখলাম, তিন ধরনের প্রোটিন দেখলাম। এরপরে আরেকটা উপাদান আছে, সেটা পড়ি চলো। সেটা হচ্ছে কোষঝিল্লিতে কিছু শর্করাও থাকে। আমরা প্রোটিন দেখেছি, লিপিড দেখেছি, শর্করা এখনো পাইনি। এখন আমরা পড়বো শর্করা কোথায় থাকে বা শর্করা কি। তো শর্করা এরকম চেইনের মতো থাকতে পারে ভাই। তো এইটা হচ্ছে ফসফোলিপিড, আর এটা হচ্ছে শর্করা। তো শর্করা হিসেবে এখানে গ্লাইকোজেন থাকতে পারে। ওকে, তো এখানে গ্লাইকোজেন থেকে গ্লাইকো কথাটা আসছে। আর যেহেতু এটা ফসফোলিপিডের উপর আটকানো, তাই এটা লিপিড কথাটা আমরা এখানে নিয়ে যাব, যে এটার নাম হচ্ছে গ্লাইকো লিপিড। ঠিক আছে, তাহলে ফসফোলিপিড বাইলেয়ারের উপরে যে শর্করাটা থাকে তার নাম হচ্ছে গ্লাইকোলিপিড। কারণ গ্লাইকো মানে শর্করা, আর ফসফোলিপিড থেকে আসছে লিপিড। তো এই গঠনটাকে বলা হবে গ্লাইকোলিপিড। ঠিক আছে। আর একটা আসো, যদি এমনটা হয় প্রোটিনের উপর, ধরো প্রোটিনের উপর থেকে একটা শর্করা তৈরি হয়েছে। প্রোটিনের উপর থেকেও শর্করা তৈরি হতে পারে। একে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। হুম, তাহলে আমরা কোষ ঝিল্লির গঠনের তিনটা উপাদান পাইলাম। ফসফোলিপিড বাইলেয়ার একটা,
মেমব্রেন প্রোটিন, এরপরে পাইলাম গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন। এখন এগুলো কোনটা কি আমরা একটু একটু করে বুঝবো। আর একটা জিনিস লাস্ট রয়ে গেছে, সেটা হচ্ছে কোষঝিল্লির ফাঁকে ফাঁকে কিছু কোলেস্টেরল থাকে। কোলেস্টেরল এগুলো উপরে থাকে নিচে থাকে, এগুলোকে বলে কোলেস্ট্রল। তো এটা দিয়ে কিন্তু আমরা চারটা উপাদান আছে, এই চারটা পড়ে ফেললাম। মানে কোষঝিল্লির গঠন উপাদানের চারটা পড়াই হয়ে গেল। এখন আমি তোমাদেরকে বুঝাই যে কোনটা আসলে কি। তাহলে আমরা এখন ছবিতে যা দেখছি সেটা হচ্ছে কোষঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, কোষঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল। এটাতে কোনটা কি আগে একটা একটা করে বোঝার ট্রাই করো। এই যে এইটা, এটা হচ্ছে ফসফেট, আর এটা হচ্ছে লিপিড। তো এই ফসফেট আর লিপিডকে একসাথে, এটাকে বলা হয় ফসফেটের হেড, আর এটাকে বলা হয় টেইল। টেইল মানে তো বোঝো, লেজ। তো ফসফোলিপিড বাইলেয়ার যখন তৈরি হয় ফসফেট আর লিপিড দিয়ে, তো ফসফেটটা তৈরি করে মাথা বা হেড, আর লিপিডটা তৈরি করে টেইল। তো আমরা এখানে একে বলবো ফসফেট হেড আর লিপিড টেইল। তো ফসফেট হেড আর লিপিড টেইল দিয়েই এই ফসফোলিপিড বাইলেয়ারটা তৈরি হয়েছে, তাই না ভাইয়া? তো প্রথমে আমরা দেখলাম এই দুটা লেয়ারের নাম হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এরপরে দেখলাম এই লেয়ারের মাঝখানে আছে তিন ধরনের প্রোটিন, এদেরকে বলা হয় মেমব্রেন প্রোটিন। কোষঝিল্লিতে অনেকগুলো প্রোটিনও থাকে, সে প্রোটিনগুলোর নাম আছে তিন রকমের। একটা নাম ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রেশন নাম শুনেছো তোমরা? না শুনে থাকলে লিখে রাখো, ইন্টিগ্রেশন মানে যোগজীকরণ। এটা তোমরা ম্যাথে পড়বা, কোনো কিছুকে যোগ করাকে বলা হয় ইন্টিগ্রেশন। তো তোমরা একটু খেয়াল করলেই দেখবা এই প্রোটিনটা উপরের লেয়ার আর নিচের লেয়ারকে যোগ করেছে। যেহেতু এই প্রোটিনটা উপরের আর নিচের লেয়ারকে যুক্ত করেছে, তাই এই প্রোটিনটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে তোমরা কি বুঝেছো ইন্টিগ্রাল প্রোটিনের নাম ইন্টিগ্রাল প্রোটিন কেন? হ্যাঁ, ও দুই লেয়ারকে যুক্ত করে, এই জন্য ওর নাম ইন্টিগ্রাল প্রোটিন, জোড়া লাগায়। ওকে। আচ্ছা, দেন আসো পেরিফেরাল। পেরিফেরালের বাংলা লিখে রাখো দূরবর্তী। পেরিফেরালের বাংলা হচ্ছে দূরবর্তী, যে প্রোটিনগুলো একদম কোষঝিল্লির বাইরের দিকে, হ্যাঁ, এই যে ধরো একদম শেষ মাথায়, বা ধরো এইখানেও আছে, হতে পারে, এগুলাকে আমরা বলবো পেরিফেরাল প্রোটিন, যেগুলো একদম দূরে আছে। ঠিক আছে। তো ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, আর একটা আছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, যে প্রোটিনগুলো একদম লিপিডের মধ্যে ঢুকে গেছে, লিপিড লেয়ারের সাথে মিশে গেছে, এদেরকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে তিনটা প্রোটিনের নাম হলো। এরপরে আসো, এরপরে আমাদের আছে গ্লাইকোক্যালিক্স নামের একটা জিনিস। গ্লাইকোক্যালিক্স আবার কি? এই যে গ্লাইকোলিপিড আর ওই যে গ্লাইকোপ্রোটিন, ওই দুটাকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোপ্রোটিন কি জিনিস ভাইয়া? তো প্রথমটা রাখো, প্রোটিন মানে তো প্রোটিনই, এই জিনিসটা হচ্ছে প্রোটিন। ঠিক আছে। আর এই প্রোটিনের গায়ে আছে একটা গ্লাইকো, গ্লাইকোজেন বা শর্করা। তো এই প্রোটিনের প্রোটিন আর গ্লাইকোজেনের গ্লাইকো, দুইজন মিলে গ্লাইকো প্রোটিন। বুঝছো? তাহলে যদি কোথাও গ্লাইকো প্রোটিন লেখা থাকে, তাহলে কি বুঝবা? ওইখানে শর্করা আছে আর প্রোটিন আছে। ওকে। তাহলে এটা হচ্ছে গ্লাইকো প্রোটিন, যেখানে শর্করা আছে আর প্রোটিন আছে। আর এটা হচ্ছে গ্লাইকোলিপিড, তাহলে এটা শর্করা আর এটা হচ্ছে লিপিড, ফসফোলিপিডের লেয়ারের সাথে যুক্ত হয়ে আছে, তাই এর নাম গ্লাইকোলিপিড। তো এই গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একসাথে বলা হয়, এই যে গ্লাইকোলিপিড প্লাস গ্লাইকোপ্রোটিন, এদেরকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। তোমাদের এমসিকিউ, সংজ্ঞা, এই সব জায়গাতে এই প্রশ্নটা আসবে, গ্লাইকোক্যালিক্স কি? তোমরা তখন বলবা কোষ ঝিল্লিতে গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিনকে
একত্রে গ্লাইকোক্যালিক্স বলা হয়। ঠিক আছে। হ্যাঁ, লিপিড হচ্ছে ফ্যাট জাতীয় উপাদান। লিপিড আর ফ্যাট সেম না, তবে ফ্যাট এক ধরনের লিপিড। লিপিডের বাংলা হচ্ছে স্নেহ, আর ফ্যাটের বাংলা হচ্ছে চর্বি। সব চর্বি এক ধরনের স্নেহ, বাট সব স্নেহই কি চর্বি বলো তো? না। তেল আছে, বাটার আছে, এগুলাও এক ধরনের লিপিড। হ্যাঁ, লিপিড মানে হলো স্নেহ। ওকে, স্নেহ উপাদান। আচ্ছা, তাহলে তোমরা এই কোষ ঝিল্লির, আচ্ছা আরেকটা লাস্ট ছিল, সেটা হচ্ছে এই যে কোলেস্টেরল। কোষ ঝিল্লির ফাঁকে ফাঁকে কোলেস্টেরল থাকে। তাহলে চলো তো আমরা একটু বই দেখি, তোমাদের অনেকক্ষণ থেকে বইয়ের থেকে দূরে রাখছি। তাহলে কোষ ঝিল্লির যখন গাঠনিক উপাদান তোমাকে লিখতে বলবে, কোষ ঝিল্লির ভৌত মডেল তোমাকে লিখতে বলবে, ওই ছবিটা আঁকবা আর এই গঠনগুলা লিখবা। যেমন কোষ ঝিল্লিতে প্রথমে কি আছে? ফসফোলিপিড বাইলেয়ার আছে। ফসফোলিপিড বাইলেয়ার আছে, ঠিক আছে, প্রথমেই। এরপরে কি পড়েছিলাম আমরা? মেমব্রেন প্রোটিন আছে, তারপরে গ্লাইকোক্যালিক্স, তারপরে কোলেস্টেরল। এই চারটা উপাদান দিয়ে কোষ ঝিল্লি তৈরি হয়। তাহলে তোমরা আমার সাথে বলো, কোষ ঝিল্লির গাঠনিক উপাদান চারটা। কি কি? ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স, কোলেস্টেরল। ফসফোলিপিড বাইলেয়ার কি দিয়ে তৈরি? ফসফেট এবং লিপিডের দুইটা স্তর দিয়ে তৈরি। মেমব্রেন প্রোটিন কি দিয়ে তৈরি? তিন ধরনের প্রোটিন দিয়ে তৈরি: ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। এরপরে থাকে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্সকে ভাঙলে দুটা জিনিস পাবো। কি কি? বই দেওয়া আছে দেখো, গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড। এই গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনকে মিলিতভাবে বলা হয় গ্লাইকোক্যালিক্স। এই তো, আর লাস্টে হচ্ছে কোলেস্টেরল। ঠিক আছে। আচ্ছা, হুমায়ুন বলছে ভাই কোলেস্ট্রল আর ফ্যাটের মধ্যে পার্থক্য কি? এগুলো আমরা কোষ রসায়ন চ্যাপ্টারে পড়বো, তাই এখন আর বলছি না। ঠিক আছে। কোলেস্ট্রল এক ধরনের ফ্যাট, বা লিপিড বলতে পারো, লিপিড। ওকে, তাহলে আমরা এই চারটা গঠনের নাম পড়লাম। আরাফাত বলছে ভাই প্লাজমা মেমব্রেনের ফসফোলিপিড দ্বিস্তরে কোলেস্ট্রল না থাকে তবে কোষের কার্যকলাপে কি প্রভাব পড়তে পারে? কোলেস্ট্রল আসলে বিভিন্ন উপাদান আদান প্রদানে হেল্প করে, এবং কোষঝিল্লির ফ্লুইডিটি বা তারল্যতা রক্ষা করে। ও না থাকলে একটু সমস্যা হবে। আচ্ছা, লিপিড সম্পৃক্ত প্রোটিনের ইংলিশ কি? লিপিড বাউন্ড প্রোটিন বলতে পারো। লিপিডের সাথে বাউন্ড হয়ে আছে, লিপিড বাউন্ড প্রোটিন। ঠিক আছে। আসে এবার বই থেকে একটা একটা করে লাইন দেখি, যে এটাকে আর কি নামে ডাকা যায়। ফ্লুইড মোজাইক মডেলের আরেক নাম আইসবার্গ মডেল। তোমরা আইসবার্গ দেখেছো না? হ্যাঁ, আইসবার্গ। আইসবার্গ কি জিনিস? সমুদ্রে বরফের মতো ভাসমান থাকে। এগুলো হচ্ছে আইসবার্গ। ঠিক আছে। তো আইসবার্গ যেমন ভাইয়া পানিতে ভাসে, আইসবার্গ এর মধ্যে দুটা জিনিস আছে, বরফের খণ্ড আর এই যে পানি। পানির মধ্যেই বরফের খণ্ড ভাসে, এই বরফের খণ্ডগুলোকে বলা হয় আইসবার্গ। তো আমাদের কোষঝিল্লিটাও অনেকটাই এই আইসবার্গের মতো। কোষঝিল্লিতে ফসফোলিপিড বাইলেয়ার হচ্ছে পানির মতো তরল, আর প্রোটিন গুলা হচ্ছে আইসের মতো ওখানে ভেসে আছে। তো ওটার সাথে এটার মিল আছে, এই জন্য এটাকে আইসবার্গ মডেলও বলা হয়। ঠিক, তোমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছো না? রাদারফোর্ডের পরমাণু মডেলকে আর কোন নামে ডাকা হয় বলো তো? আচ্ছা, নাফিস বলছে ফিগারে যেভাবে ড্র করছো ওইভাবে করলে হবে। হ্যাঁ, ফিগারটা ফিক্সড না, তোমরা চাইলে তোমাদের মতো করে আঁকতে পারো। অন্য বইয়ে অন্যভাবে আছে, একই রকম। গঠনের মূল কথাগুলো থাকলেই হবে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, বায়োলজি বইয়ের লিঙ্কটা দিন ভাই। হ্যাঁ ঠিক আছে, ক্লাস শেষে দিয়ে দিব। তোমাদের গ্রুপে হাসান স্যারের যে বইয়ের পিডিএফ আছে, ওখানে দানো লাইন গুলো অনুযায়ী কি পড়বা? হ্যাঁ, ওগুলাই পড়বা ভাইয়া। সোলার মডেল বলা হয় না? হ্যাঁ, সোলার মডেল। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে বলা হয় সোলার মডেল, কারণ ওনার ওই পরমাণু মডেল অনেকটা সৌরজগতের মতো। এরকম আমাদের ফ্লুইড মোজাইক মডেলও অনেকটা সমুদ্রে ভাসমান আইসবার্গের মতো, তাই এটাকে আইসবার্গ মডেলও বলা হয়।
তাহলে তোমরা আমাকে বলো তো, ফ্লুইড মোজাইক মডেলের আরেক নাম যে আইসবার্গ মডেল, আইস হিসেবে রোল প্লে করে কে? ফসফোলিপিড বাইলেয়ার, প্রোটিন, কোলেস্টেরল নাকি গ্লাইকোক্যালিক্স? আইস কোনটা? আচ্ছা, অর্ণা বলছে ভাই লিপিড সমৃদ্ধ প্রোটিন কি সবসময় বাইরে থাকবে এবং পেরিফেরাল প্রোটিন কি ভেতরে থাকবে? না, আমি দিয়েছি ওটা যে কোনো দিকেই থাকতে পারে। হ্যাঁ, তাহলে আইসবার্গ হিসেবে রোল প্লে করবে হচ্ছে ভাই প্রোটিন। ওকে। আর তরলের মতো আচরণ করবে কে? কোষ ঝিল্লিতে তরলের মতো আচরণ করে কে? ফসফোলিপিড বাইলেয়ার। ঠিক আছে, বা লিপিড বাইলেয়ার বলতে পারো। তাহলে লিপিড বাইলেয়ার হচ্ছে তরলের মতো আচরণ করে, আর আইসবার্গটা কি বলে, প্রোটিনটা, এটা আইসবার্গের মতো আচরণ করে। ওকে। আচ্ছা, তো ফসফোলিপিড বাইলেয়ারে যদি আসি, এটা থেকে তোমরা কি লিখবা? মুখস্থ করার দরকার নেই, আমি যেটা বলছি শুনো, বুঝো, এটাই বানায় লিখিও। প্রথমেই ফসফোলিপিড বাইলেয়ার কথাটাকে ভাঙবা। তো ফসফোলিপিড বাইলেয়ার হচ্ছে দুই স্তর বিশিষ্ট একটি আবরণ, এবং এটা ফসফেট আর লিপিড দিয়ে তৈরি। প্রথম কথা হইলো, ফসফোলিপিডের মাথাটা কি দিয়ে তৈরি মনে আছে? ছবি দেখাইলাম। মাথাটা কি দিয়ে তৈরি আর লেজটা কি দিয়ে তৈরি? মাথাটা হলো ফসফেট, ঠিক আছে, আর লেজটা হচ্ছে লিপিড। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, তোমরা 9-10-এ পড়ে আসছো, লিপিডকে ভাঙলে, লিপিডকে পরিপাক করলে কি কি পাওয়া যায়? লিপিড পরিপাক করলে কি কি পাওয়া যায়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, ভেরি গুড। তাহলে আমরা যদি ফসফোলিপিড বাইলেয়ারে ফসফেট পাই, আর নিচে থাকে লিপিড, সে লিপিডে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থাকবে। অ্যাকচুয়ালি ভাইয়া, আমি যে লেজটা আঁকছি, এই যে এটা, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আর ফসফেট আর ফ্যাটি অ্যাসিডের এই মাঝ জায়গাতে থাকে গ্লিসারল। এটা তোমাদের বইয়ে দেওয়া নেই, তাই এটা নিয়ে তোমাদের অত মাথা ব্যথারও দরকার নেই। হ্যাঁ, তো বই অনুযায়ী দেখো যে প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল, এবং গ্লিসারলের সাথে দুটি ফ্যাটি অ্যাসিড লেজ থাকে বা টেইল থাকে, আর একটা ফসফেট মাথা থাকে। এখন এখানে আবার ব্যাপার আছে, নন পোলার আর পোলার। তোমরা কি এটার মানে বোঝো? পোলার আর নন পোলার মানে কি? তোমরা আমাকে বলো তো, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, যেগুলা কিনা লিপিড, এরা কি পানির সাথে মিশে কিনা? পানির সাথে মিশে কিনা? মানে লিপিড কোনোদিনও পানির সাথে মিশে না। যারা পানির সাথে মিশে না তাদেরকে বলা হয় নন পোলার। আর এই যে হেড, ফসফেট হেড যেটা, ওটা পানিতে দ্রবীভূত হতে পারে, তাই ওকে বলা হয় পোলার। ওকে। তাহলে আমরা কোষ ঝিল্লির মধ্যে দুইটা অঞ্চল পাবো। তো তোমরা বলো তো, এই অঞ্চলটা, এটা কি পোলার নাকি নন পোলার? এই যে লেজ, এই যে লেজ, আর এই যে লেজ, এটা কি পোলার নাকি নন পোলার? বলো দেখি, পারো কিনা। হ্যাঁ, যেহেতু এটা ফ্যাটি অ্যাসিড টেইল, ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হওয়া লেজ, তাই এটা হচ্ছে নন পোলার। তাহলে কোষ ঝিল্লির ভেতরের অংশটা হচ্ছে নন পোলার, আর এই অংশটা, এই সারফেসটা কি, এটা হচ্ছে পোলার। ওকে, বইয়ে এটা লেখা আছে, আমি তোমাদেরকে বোঝাই দিলাম। তাহলে ফসফোলিপিড বাইলার যখন তোমরা পরীক্ষায় লিখবা, কি কি লিখবা আবারও বলছি। প্রথমে লিখবা, ফসফোলিপিড বাইলার হচ্ছে দুই স্তর বিশিষ্ট একটি আবরণ, যেটি ফসফেট এবং লিপিড দিয়ে তৈরি। এরপরে লিখবা, প্রতিটি ফসফোলিপিড বাইলেয়ারে ফসফেট হেড থাকে, যেটা পোলার, এবং ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল দিয়ে তৈরি হওয়া লেজ থাকে। ফ্যাটি অ্যাসিডের লেজটা হচ্ছে নন পোলার। তাহলে 3-4 লাইন হয়ে গেল, এরকমই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো পার্সেন্টেজ হিসেবে 40% লিপিড আর 60% প্রোটিন। যাই হোক,
ফসফোলিপিডের মধ্যে যেহেতু পোলার এবং নন পোলার উভয় অংশই আছে, তাই এটাকে বলা হয় অ্যামফিপ্যাথিক। তোমরা কি জানো অ্যামফি মানে কি? অ্যামফি মানে উভয়ধর্মী, বোথ। ঠিক আছে, তাহলে এই ফসফোলিপিড বাইলেয়ারের, আবারও বলছি, তোমরাই বলো তো, এই লেয়ারটা কি, পোলার নাকি নন পোলার? এই যে মাথা, মাথা দিয়ে যে লেয়ারটা দেখছো, পোলার নাকি নন পোলার? এটা হচ্ছে ভাই পোলার। আর এই মাঝের লেয়ারটা, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে নন পোলার। ওকে, তো যেহেতু এই যে দেখো দুই লেয়ারই আছে, পোলার নন পোলার উভয় অংশ আছে, তাই এটাকে বলা হয় অ্যাম্ফিপ্যাথিক। তাহলে ফসফোলিপিড বাইলার হচ্ছে অ্যাম্ফিপ্যাথিক, তার অর্থ হলো এটা উভয়ধর্মী। ঠিক আছে। হ্যাঁ, মাথাটা পানিগ্রাহী, পোলার মানে পানিগ্রাহী, পানিকে আকর্ষণ করে। আর লেজটা হচ্ছে পানি বিকর্ষী, পানিকে বিকর্ষণ করে, লিপিডের তৈরি। তাহলে আমার মনে হয় আমরা ফসফোলিপিড বাইলার থেকে যে চারটা লাইন আছে, চারটা লাইনের মানেই বুঝেছি। বুঝেছি না ভাইয়া? অ্যাম্ফিপ্যাথিক মানে কি, পোলার মানে কি, নন পোলার মানে কি, এবং কোনটা পোলার, ফসফেট হেডটা পোলার, আর ফ্যাটি অ্যাসিড টেইলটা হচ্ছে নন পোলার, ওটা পানি আকর্ষণ করে না, পানিকে বিকর্ষণ করে। ওকে, আর এটা একটা দুই লেয়ার বিশিষ্ট গঠন। ওকে, আচ্ছা, অ্যাম্ফিপ্যাথিক, প্যাথ মানে হচ্ছে পাথওয়ে বা রাস্তা, এটা আসলে উভয় রাস্তার মতো, পোলারও আছে নন পোলারও আছে। ঠিক আছে, ফসফোলিপিড বাইলার লিখতেই হবে। আর মেমব্রেন প্রোটিনে তো তিনটা নাম লিখবা তোমরা। মেমব্রেন প্রোটিন আছে কয় ধরনের? তিন ধরনের। কি কি? ইন্টিগ্রাল প্রোটিন। এগুলো কোথায় থাকে? ঝিল্লির উভয় স্তরে থাকে, উভয় সারফেস, সারফেস মানে তল, বাইরের তলেও ভেতরের তলেও। মনে আছে তোমাদের ভাইয়া ছবিটা, যেটা আমাদের এই যে ইন্টিগ্রাল প্রোটিন, এটা এই যে বাইরের তলেও আছে, ভেতরের তলেও আছে, দুটাই, উভয় তলেই আছে। আচ্ছা, তোমাদের এই ছবিটা পরীক্ষা আঁকার সময় অবশ্যই লিখতে হবে, এই বাইরের দিকে লিখবা, উপরের দিকে লিখবা বাইরের স্তর, এটা লিখতে হবে, হ্যাঁ। আর এটা লিখবা ভেতরের স্তর, মানে এটা কোষঝিল্লির ভেতরের দিক, আর উপরেরটা হচ্ছে বাইরের দিক, এটা লিখতে হবে, কারণ তোমাকে টিচারকে বোঝাইতে হবে যে কোনটা বাইরের দিক কোনটা ভেতরের দিক। তো এই দুই দুই লেয়ারেই যে প্রোটিন সেটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, আর দূরে যে প্রোটিন তার নাম পেরিফেরাল প্রোটিন, আর লিপিডের সাথে মিশে আছে যে প্রোটিন তার নাম লিপিড সম্পৃক্ত প্রোটিন। ঠিক আছে, তাহলে ওই যে ছিল ইন্টিগ্রাল প্রোটিন উভয় সারফেসে থাকে, পেরিফেরাল বা বাহ্যিক প্রোটিন এটা বাইরের দিকে থাকে, একদম ঝিল্লির সারফেসের বাইরে। ওকে, অপোলার আর নন পোলার কি সেম? হ্যাঁ ভাইয়া সেম। আর লিপিড সম্পৃক্ত প্রোটিন এগুলো লিপিড কোরের মধ্যে থাকে, লিপিডের কোর বা মজ্জার মধ্যে ঢোকানো থাকে। ঠিক আছে, এগুলো ছিল মেমব্রেন প্রোটিন। এরপরে আসো, মেমব্রেন প্রোটিনের কাজ একটু পরে আসতেছি। গ্লাইকোক্যালিক্স তো বলেছি, আমাদের কোষ ঝিল্লিতে চিনির স্তর, কার্বোহাইড্রেটের স্তর, আসলে কার্বোহাইড্রেট আর চিনি সেম কথাই বলে। ঠিক আছে, লিপিড কোর, কোর মানে হলো ভাই মজ্জা, এই জায়গাটাকে বলা হয় লিপিড কোর, এই জায়গাটা। তো যে প্রোটিনগুলো এইটার ভেতর পর্যন্ত আছে তাদেরকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, তোমাদের পরীক্ষায় যখন এই ছবিটা আঁকবা এটার মতোই আঁকতে পারো, বা আমি যেভাবে আঁকলাম ওটাও আঁকতে পারো। এই যে ডট ডট দেওয়া আজাইরা জিনিসগুলো, এগুলার কোনো কাজ নাই, এগুলা তোমাদের দেওয়া লাগবে না, বুঝছো ভাইয়া? তো তোমরা যখন পরীক্ষায় ছবিটা আঁকবা, তোমরা এরকম আঁকলেই হবে। এই যে, এই যে এরকম, মানে ওই যে বইয়ে যা ডট 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 দিয়ে অনেক আজাইরা জিনিস দিচ্ছে, ওগুলার দরকার নাই তোমাদের আঁকার। ওকে, তোমরা শুধু এটাই হলো মেইন গঠন, এটা আঁকলেই হবে। তোমরা একটু ছবিটা দেখে বলো তো, তোমরা কি এই গঠনগুলা চিনতে পারতেছো? ফসফোলিপিড বাইলেয়ার, কোলেস্টেরল, লিপিড সম্পৃক্ত প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। এটা প্রোটিনের উপরে তাই এটা গ্লাইকোপ্রোটিন, এটা লিপিডের উপরে তাই গ্লাইকোলিপিড। এই দুটাকে একসাথে এখন বলবো গ্লাইকোক্যালিক্স। তো এই আমাদের পড়া হয়ে ছিল আজকের, হ্যাঁ। আসো গঠনে যাই। তো আমরা গ্লাইকোক্যালিক্স পড়ছিলাম, চিনির স্তর বলতেছিলাম যে
গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন দুটাতেই আছে গ্লাইকো মানে গ্লাইকোজেন মানে শর্করা। শর্করা বলতে চিনি বোঝায়। এটা কোষঝিল্লির বাইরের দিকে থাকে সব সময়। এরা সবসময় কোষঝিল্লির কোন দিকে থাকে? বহিঃস্তরে থাকে। তো তোমরা যদি খেয়াল করো, আমি যে ছবিটা আঁকছি, এখানে গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন দুটাই বাইরে দিয়েছি, এই যে কোষঝিল্লির বাইরের স্তরে। তো এটা বাইরেই থাকে। তো এরা কোষঝিল্লির আইডি কার্ডের মতো কাজ করে, আইডেন্টিফিকেশন কার্ড। একটা কোষ ঝিল্লির একটা কোষের পরিচয় ধারণ করে এই চিনির স্তরটা। তো আমাদের বডির কোষ যে আমাদের নিজের কোষ, বাইরের কোষ না, এটা পরিচয় থাকা দরকার না, ওটাই থাকে এখানে। ওকে। আর কোলেস্টেরল, এটা লিপিড জাতীয়, তবে এটা ফ্যাট বা তেল না, এটা একটা স্টেরয়েড। হ্যাঁ, কোলেস্টেরলের কাজ এখানে কোষঝিল্লির ফ্লুইডিটি মেনটেন করা। এবং এই কোলেস্ট্রল ব্যাপারে ডিটেলস পড়বা তোমরা 3 অধ্যায়, তাই আমি এখানে আজকে ডিটেলস বলছি না। ঠিক আছে, তাহলে কোষঝিল্লির গঠন, আমাদের রিটেনের যে পোর্শনটা এটা হয়ে গেল। এখন মেমব্রেন প্রোটিনের কাজগুলো আমরা একটু দেখবো, এটা মুখস্থ করা লাগবে না, এই কাজগুলোর দরকার নেই। হ্যাঁ, ওকে। তো প্লাজমা মেমব্রেনের তো অনেক কাজ। প্রধান কাজ হচ্ছে প্রতিবন্ধকতা বা একটা দেয়াল তৈরি করা, ব্যারিয়ার তৈরি করা। ঠিক আছে। ক্লাস কয়টায় শেষ হবে? 11:30টায়। আচ্ছা। এই যে কোষঝিল্লির কাজ প্রতিবন্ধকতা তৈরি করা, যাতে যে কেউ চাইলেই ঢুকতে বা বের হতে না পারে, এই কাজটা করে মূলত ফসফোলিপিড বাইলেয়ার। কোষঝিল্লির ফসফোলিপিড বাইলেয়ার এই কাজটা করে, যে প্রাচীর তৈরি করে, একটা আবরণ তৈরি করে। আর এই এই কাজটা ছাড়া আর যত কাজ সেগুলা করে মেমব্রেন প্রোটিন। আর মেমব্রেন প্রোটিনের কাজগুলা বেশ জটিল জটিল, তোমাদেরকে বুঝতেই হবে এমন কোনো কথা নাই। অল্প স্বল্প করে একটু আলোচনা করি, আসো। প্রথম পয়েন্ট, হরমোন, নিউরোট্রান্সমিটার, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস ইত্যাদির জন্য রিসেপ্টর হিসেবে কাজ করে। তো চিন্তা করো, কোষ একটা ভাইয়া, একটা বাড়ি। কোষ হচ্ছে একটা বাসা। এক্সামে কি সিকিউ পয়েন্ট করে লিখবা? হ্যাঁ, যেহেতু 4টা আছে, 4টা পয়েন্ট করে লিখবা, এটা ভালো। টিচাররা পয়েন্ট ধরে ধরে পড়ে, সহজে বুঝতে পারে, মার্কস বেশি দেয়। একটানা লিখতে থাকলে টিচার আসলে বুঝে না, অত সময়ও দিতে চায় না যে তুমি আসলে কি লিখছো খুঁজে বের করবে। তাই পয়েন্ট করে লেখাটা বেটার। ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়া চিন্তা করো যে কোষ একটা বাসা। ধরো এটা একটা কোষ। ঠিক আছে। তো এখন এই কোষের মধ্যে কেউ ঢুকবে, মানে এই বাড়িতে কেউ ঢুকবে। কারণ বাড়ির কে যে কোনো জায়গা দিয়ে বাসায় ঢোকা যায় না। কি থাকে বাসায়? দরজা থাকে, জানালা থাকে, দরজা দিয়েই ঢুকতে হবে। তো এই দরজাটাকে তুমি বলতে পারো রিসেপ্টর। যদি কেউ ঢুকতে চায়, তাহলে এই দরজায় নক দিতে হবে। তারপরে বাড়ির মানুষ দরজা খুলে দেবে, তারপরে একজন বাড়ির মধ্যে ঢুকতে পারবে। একইভাবে কোষের মধ্যে যদি কেউ ঢুকতে চায়, তাহলে তাকে আগে এসে এখানে নক দিতে হবে। এখানে নক দিয়ে এই রিসেপ্টর খুলতে হবে, তারপরে কোষে ঢুকতে হবে। তাহলে তোমার কোষে যদি হরমোন ঢুকতে চায়, এনজাইম ঢুকতে চায়, নিউরো ট্রান্সমিটার মানে ব্রেন থেকে যেসব জিনিস ক্ষরণ হয়ে আসে, তাদেরকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। ব্রেন থেকে তথ্য নিয়ে আসে, বার্তা নিয়ে আসে যারা, তারা হলো নিউরো ট্রান্সমিটার। তো হরমোন, নিউরো ট্রান্সমিটার বা যাই হোক না কেন, তারা যদি কোষের ভেতরে ঢুকতে চায়, তাহলে তারা রিসেপ্টর হয়ে ঢুকতে হবে তাদেরকে। তো কোষ ঝিল্লিতে রিসেপ্টর হিসেবে কে কাজ করে বলো? তোমরাই বলো। এই রিসেপ্টরের মতো কাজ করতে পারে কে? ওই যে আমরা মেমব্রেন প্রোটিন গুলা দেখলাম না, ওরা। তাহলে প্রোটিন গুলো কি হিসেবে কাজ করে? রিসেপ্টর হিসেবে কাজ করে। ওকে। প্রথম কাজ ছিল এইটা। এখানে আরেকটা কথা আছে, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। তোমরা এটা লিখে রাখতে পারো। এন্ডোসাইটোসিস মানে কোষে প্রবেশের প্রক্রিয়া। এন্ডোসাইটোসিস মানে কোষে প্রবেশের প্রক্রিয়া। তো কোষে প্রবেশের প্রক্রিয়াটা এই রিসেপ্টর দিয়ে হলে সেটাকে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস বলা হয়। মেডিয়েটেড মানে মাধ্যমে, রিসেপ্টরের মাধ্যমে কোষে প্রবেশের প্রক্রিয়াকে বলা হয় রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। তো এগুলা নাম মনে রাখলেও চলবে, এগুলা পরীক্ষায় আসে না।
তাহলে হরমোন, নিউরোট্রান্সমিটার বা যে কোনো জিনিস যদি কোষের ভেতরে ঢুকতে চায়, তাহলে রিসেপ্টর দিয়ে ঢুকতে হবে। এবং সেই রিসেপ্টর জিনিসটা কি? এটা হলো এই প্রোটিনটা। রিসেপ্টর কি বলেছো ভাইয়া? রিসেপ্টর মানে যে রিসিভ করে, তাকে রিসেপ্টর বলে। যে যে কি করবে? রিসিভ করা মানে কি? গ্রহণ করা। যে গ্রহণ করবে তাকে বলা হয় রিসেপ্টর। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে বিশেষ চ্যানেল, পাম্প, ক্যারিয়ার, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে অণু, আয়ন, ইলেকট্রন ট্রান্সপোর্ট করে। তার মানে কোষ ঝিল্লির যে প্রোটিন গুলা, তারা অণু, আয়ন, ইলেকট্রন এগুলো রিসিভ করে। কিসের মাধ্যমে? ওই যে চ্যানেলের মাধ্যমে। চ্যানেল মানে রাস্তা। তাহলে কোষ ঝিল্লিতে প্রোটিন গুলা রাস্তা হিসেবেও কাজ করে, ঢোকার রাস্তা। পাম্প, আমাদের বাড়ির ওয়াটার পাম্প যেমন এক জায়গা থেকে পানি নিয়ে আরেক জায়গায় পাঠায় দেয়, ঠিক একইভাবে কোষ ঝিল্লির প্রোটিন গুলাও পাম্পের মতো প্রোটিন এক জায়গা, এই আয়ন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায় দেয়। এটাকে বলা হয় পাম্প। ক্যারিয়ার মানে বাহক। তার মানে প্রোটিন গুলো অনেক কাজই করে। ওকে। এছাড়াও দেখো এনজাইম হিসেবে কাজ করতে পারে, প্রোটিন গুলো এনজাইম হিসেবে কাজ করতে পারে। মেমব্রেন বাউন্ড এনজাইম, মেমব্রেনের সাথে যুক্ত থাকে যেসব এনজাইম, ওদেরকে বলা হয় মেমব্রেন বাউন্ড এনজাইম। তো যাই হোক, এই কথাগুলো আর তোমাদের দরকার নাই, এগুলো প্রয়োজন নাই। তোমরা যে কয়টা পয়েন্ট পড়ালাম এই কয়টা জানলেই হবে। ওকে। আচ্ছা, এরপরে আসো কোলেস্টেরল। আমরা তো কোষঝিল্লির গঠন শেষ করেছি। এখন আমরা আর কিছু কথা দেখি, আর অল্প স্বল্প কথা আছে। এবং সেখান থেকে একটা ইম্পর্টেন্ট লাইন আমি বলে দিই, যে দেখো এখানে লেখা এই প্যারাটায়, যে লিপিড অণু কোষঝিল্লি অনেকটা তরল পদার্থের ন্যায় আচরণ করে। লিপিড অণু তরল পদার্থের ন্যায় আচরণ করে। তাহলে কোষঝিল্লিটা অনেকটাই তরলের মতো। তরলটা কি? লিপিড। লিপিডটাই তরলের মতো আচরণ করে। ঠিক আছে। আর কোষ ঝিল্লিতে যে আমরা ফসফোলিপিড বাইলেয়ার গুলো দেখলাম, আসো তোমাদেরকে একটা জিনিস বলি। ধরো এই বাইলেয়ারটা মানুষ, মানুষ দিয়ে এই বাইলেয়ারটা তৈরি হয়েছে। তোমরা চিন্তা করো, এই যে ফসফোলিপিডের যে গঠনগুলা, এরা সবাই একটা করে মানুষ। এই যে এটা একটা মানুষ, এটা একটা মানুষ, এটা তার পা, হাত পা, হ্যাঁ, প্রত্যেকটা একটা করে মানুষ। তো একজন করে মানুষ এরকম সারি হয়ে একটা লেয়ার তৈরি করছে। তো এই মানুষগুলা এখানে স্থির না। এই মানুষটা এখান থেকে এখানে যেতে পারে, ও এখান থেকে এখানে আসতে পারে। অর্থাৎ এরা অবস্থার অবস্থানের পরিবর্তন ঘটাতে পারে। ঠিক আছে। তো এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, পাশে যাচ্ছে, বা এক জায়গায় ঘুরতেছে, চাইলে ওরা ঘুরতেও পারে। তো এই যে এরা নড়াচড়া করতেছে, চলাচল করতেছে, এই ব্যাপারটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। একটা নতুন শব্দ। কি বললাম? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ঠিক আছে। তাহলে এই কোষ ঝিল্লিতে লিপিড অণুগুলার মাঝে এই ফসফোলিপিড জিনিসগুলা একই স্তরে স্থান পরিবর্তন করে, পাশে ব্যাপ্ত হতে পারে, বা অক্ষ বরাবর ঘুরতে পারে। এই একসাথে থাকার এবং এভাবে ঘোরার, অবস্থান পরিবর্তন করার, এই ব্যাপারটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। বুঝেছো? তাহলে ফ্লিপ ফ্লপ মুভমেন্টের তিনটা পয়েন্ট আছে: একই স্তরে স্থান পরিবর্তন করা, পাশে ব্যাপ্ত হওয়া মানে পাশে যাওয়া, আর অক্ষ বরাবর ঘোরা। এই তিনটাকে একসাথে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ঠিক আছে। আচ্ছা, এরপরে লাস্ট কথা, যে কেন কোষঝিল্লির এই গঠনকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। তোমরা কি মোজাইক করা মেঝে দেখেছো? বলো তো। মসজিদে দেখা যায়, বা আগের দিনে অনেকের বাসায় এরকম মোজাইক করা ফ্লোর থাকতো। দেখছো? টাইলস এর মধ্যে মোজাইকের, টাইলস বলে এগুলাকে।
দেখো তাহলে ফ্লোরের মাঝে ছোপ 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 দাগ আছে। তো এটার সাথে কোষঝিল্লির মিল আছে কি, বলো তো একটু। এই ফ্লোরটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার বা ফসফোলিপিডের লেয়ার, আর মাঝখানে থাকা এই মার্বেল গুলা হচ্ছে প্রোটিন। তো আমরাও পরীক্ষা ভাবেই লিখবো যে ফসফোলিপিড বাইলেয়ারের গঠন দিবা, শেষে লিখবা যে কোষঝিল্লির এই গঠন দেখলে বোঝা যায় যে সেটা অনেকটাই মোজাইক করা ফ্লোরের মতো, যেখানে মেঝেটা হচ্ছে ফসফোলিপিডের লেয়ারটা, এবং মেঝের মধ্যে থাকা প্রোটিনের মেঝের মধ্যে থাকা মার্বেলের প্রতিনিধিত্ব করে মেমব্রেন প্রোটিন সমূহ, অনেকটাই মোজাইকের মতো। এবং এটা কোষঝিল্লি অনেকটা ফ্লুইডের মতো আচরণ করে, তাই এটা একই সাথে ফ্লুইডের মতো আবার মোজাইকের মতো, তাই এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, তাহলে কোষঝিল্লিকে অনেকটাই তুমি এই মেঝের সাথে তুলনা করতে পারো। এই মেঝেটাকে বলা হয় মোজাইক ফ্লোর, মোজাইক করা ফ্লোর, মার্বেল পাথর দিয়ে ডিজাইন করা ফ্লোর, এটাকে বলা হয় মোজাইক ফ্লোর। আমাদের যে কোষঝিল্লির গঠন আমরা পড়লাম, ওইখানে যে ফসফোলিপিড লেয়ার, সেই লেয়ারটা হচ্ছে ফ্লোরের মতো, আর লেয়ারের মধ্যে থাকা ওই প্রোটিনগুলা হচ্ছে এখানকার মার্বেলের মতো। এটার সাথে এটার হালকা পাতলা মিল আছে জন্যই ওটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল ফ্লুইড মোজাইক মডেল। আমি একটু রিপিট করছি। আমরা আজকে পড়ছিলাম কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কোষের বাইরের একটা আবরণ, সজীব আবরণ, দুই স্তর বিশিষ্ট আবরণ। এই কোষঝিল্লির গঠন কেমন, ভৌত গঠন কেমন, এটা নিয়ে অনেক বিজ্ঞানী অনেক মতবাদ দিয়েছেন। প্রথম মতবাদ দিয়েছেন ড্যানিয়েলি এবং ডেভসন নামের দুজন সায়েন্টিস্ট, ওরা স্যান্ডউইচ মডেল দিয়েছেন। এরপরে দিয়েছেন রবার্টসন ইউনিট মেমব্রেন হাইপোথিসিস বা একক পর্দা মতবাদ। এরপরে দিয়েছেন সিঙ্গার এবং নিকলসন ফ্লুইড মোজাইক মডেল। এই তিনটা মডেলের মধ্যে ফ্লুইড মোজাইক মডেল সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে। ফ্লুইড মোজাইক মডেল এর আরেক নাম আইসবার্গ মডেল, কারণ ওটা দেখতে অনেকটা আইসবার্গের মতো। ফ্লুইড মোজাইক মডেলের গঠন উপাদান যদি দেখি, তার আগে তোমরা একটা ফ্লুইড মোজাইক মডেল দেখো তো। আমি নামগুলো মিশাই দিলাম, তোমাদেরকে একটু ধরি, দেখি পারো কিনা। হুম, বলো তো প্রথমেই এর নাম কি। গুড, এই তো ইন্টিগ্রাল প্রোটিন। এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, ঠিক আছে, ওকে। ওকে ওকে ওকে। এই যে চেইনটা, হ্যাঁ, এই যে এখানে এসে এখানে উঠে এখানে এভাবে গেছে, এটার নাম কি? আগে চিনতে হবে এটা কি, তারপরে ওটা প্লাস এটা দুইজন মিলে। গ্লাইকোপ্রোটিন, গুড, এটা একটা প্রোটিন। আর এটা হলো গ্লাইকোজেন, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তাহলে এটা কি বলো, এটা? এটা গ্লাইকোলিপিড। ঠিক আছে, হ্যাঁ। এই যে এটা লিপিড লেয়ারের উপরে এটা আছে, এই জন্য গ্লাইকোলিপিড। ওকে, আচ্ছা। এবার বলো, এই জায়গাটা কি পোলার নাকি নন পোলার?
এই জায়গাটা হচ্ছে পোলার। গুড। এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এগুলো পেরিফেরাল প্রোটিন। এটা আমি আর ধরছি না, তোমরা পারছো। এটা হলো পেরিফেরাল প্রোটিন। আর এগুলা হয়ে যাবে লিপিড সম্পৃক্ত প্রোটিন, যে লিপিডের সাথে ঢুকে গেছে, এগুলো লিপিড সম্পৃক্ত প্রোটিন। ঠিক আছে, তাহলে এই তো কোষঝিলি মোটামুটি এটাই ছিল, আমরা তাই পড়লাম। যে এখানে আছে চারটা উপাদান: ফসফোলিপিড বাইলেয়ার, এরপরে আছে মেমব্রেন প্রোটিন যেটা তিন রকমের, এরপরে গ্লাইকোক্যালিক্স আর কোলেস্টেরল। সবশেষে এটাকে পরীক্ষায় আসে যে, আচ্ছা আরাফাত বলছে ভাই লিপিড অণুর বৈশিষ্ট্য কি, রাসায়নিক উপাদান কি। তোমরা এটা কোষ রসায়নে পাবা। দেখো তোমাদের প্রথম দিকের পড়াতে অনেক কিছুই পরের দিকে আছে, সামনের দিকে নাই। ঠিক আছে। তো আরাফাত, যদি তুমি লিপিড সম্পর্কে পড়তে চাও ভাইয়া, তাহলে তুমি একটু কাইন্ডলি থার্ড চ্যাপ্টারে দেখিও, হ্যাঁ। আচ্ছা, পোল আমি দিচ্ছি। পোল দিলে অনেকেই পোল পাও না, তাই আমি আজকে পোল না দিয়ে ভাবছি যে তোমাদেরকে প্রশ্ন দেখাবো, ওখান থেকে পড়তে দিব। তো দেখো তো এই 25 নম্বর প্রশ্নটার উত্তর কি হবে। আচ্ছা, আয়শা বলছে ভাই সাইটোস্কেলেটন কি। তোমরা ভাই 9-10-এ কোষ কঙ্কাল পড়েছো না? ওই কোষ কঙ্কালকেই ইংলিশে বলা হয় সাইটোস্কেলিটন, হ্যাঁ। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলাকে বলা হয় কোষ কঙ্কাল। আচ্ছা সাজিদ, আমি মোজাইকের ব্যাপারটা আরো বলছি, আগে প্রশ্নটার উত্তর দিয়ে দাও। হ্যাঁ, এটা হচ্ছে ড্যানিয়েলি ডেভসন, এই তো। এটা হচ্ছে স্যান্ডউইচ মডেল প্রদান করেন। আচ্ছা, কোনটি মেমব্রেন প্রোটিনের অন্তর্ভুক্ত নয়? দেখো। হ্যাঁ হ্যাঁ, অসম্পৃক্ত প্রোটিন বলতে কিছু নাই। ইন্টিগ্রাল আছে, পেরিফেরাল আছে, লিপিড সম্পৃক্ত আছে, তাই না? অসম্পৃক্ত বলতে কিছু নাই। নিচের কোনটি কোষঝিল্লির গাঠনিক উপাদান নয়? হ্যাঁ, আমরা তো ভিটামিন পড়ি নাই, ভিটামিন বলতে কিছু নাই ওখানে। আচ্ছা, গতকালকের পড়া বলো তো, প্রোটোপ্লাজম শব্দটা প্রথম ব্যবহার করেন কে? পার্কিনজি। আর প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেছেন কে, এখান থেকেই বলো। এই চারটা অপশনই যদি থাকে, তাহলে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি কে বলেছেন? তাহলে উত্তর হবে হাক্সলে। হাক্সলে বলেছেন প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি। ঠিক আছে, হ্যাঁ। ওকে, তাহলে এগুলো ছিল তোমাদের প্রশ্ন। এবার আসো আবারও ওই ফ্লুইড মোজাইক মডেল। আগে তোমাদেরকে চিনতে হবে সাজিদ, মোজাইক মানে কি। মোজাইক মানে কি? মোজাইক হচ্ছে বা ফ্লোরের একটা ডিজাইন, যেখানে মেঝেতে মার্বেল পাথর দেওয়া থাকে, এটাকে বলে মোজাইক ফ্লোর। তো বিজ্ঞানীরা ফসফোলিপিডের ওই ফ্লুইড মোজাইক, মানে কোষঝিল্লিকে ফ্লুইড মোজাইক মডেল কেন বললো, কোষঝিল্লির সাথে ফ্লুইড মোজাইকের কি সম্পর্ক। তখন তোমরা লিখবা যে কোষঝিল্লির গঠন থেকে দেখা যায় কোষঝিল্লির ফসফোলিপিড বাইলেয়ারটি অনেকটা তরলের মতো আচরণ করে। তরল যেমন টলটল করে, ও টলটল করে, বুঝছো? টলটল মানে তো বোঝো, পানি যেমন করে। এবং কোষঝিল্লির এই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে প্রোটিনগুলো অনেকটা মোজাইক করা ফ্লোরের মার্বেলের মতো ভূমিকা পালন করে। তাই কোষঝিল্লিকে ফ্লুইড মোজাইক মডেলের সাথে তুলনা করা হয়, বুঝছো? মোজাইক করা করা ফ্লোরে যেমন মার্বেল থাকে, এরকম ফসফোলিপিড বাইলেয়ারের গায়ে প্রোটিন থাকে। আর এই জন্য এটাকে বলা হয় মোজাইক মডেল।
আর যেহেতু কোষ ঝিল্লি অনেকটা তরলের মতো আচরণ করে, তাই এটাকে বলে ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে। ওকে, এবার আসো কোষ ঝিল্লির রাসায়নিক উপাদানে। তো আমরা দেখলাম প্রোটিন আছে, লিপিড আছে। এখানে তোমাদের মাথা খারাপ হয়ে যায়, ভাইয়া প্রোটিন আছে 60 থেকে 80%, লিপিড আছে 20 থেকে 40%। তাহলে আবার নিচে লেখা কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের 75 ভাগ লিপিড, এটা আবার কি জিনিস? তো মনে রাখবা ভাই, ওটা এক হিসাব, এটা আরেক হিসাব। কোষের মধ্যে থেকে সব পানি বের করে ফেললে যেটা থাকে সেটাকে বলা হয় শুষ্ক ওজন, ড্রাই ওয়েট। তো কোষ ঝিল্লি থেকে সব পানি বের করে দিলে যে উপাদানটা পাওয়া যাবে, যে জিনিসটা পাওয়া যাবে, সেটাকে বলা হয় শুষ্ক ওজন। শুষ্ক ওজনের 75 ভাগই হচ্ছে লিপিড, মানে ম্যাক্সিমাম লিপিডই থাকে। ঠিক আছে, তো তোমরা মনে রাখবা যে এটা পরীক্ষায় আসে, অনেক সময় ওগুলো আসে না। তাহলে কোষ ঝিল্লির শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? সেটা হচ্ছে 75 ভাগ লিপিড। এবং লিপিড গুলো আসলে কিভাবে থাকে? ফসফোলিপিড হিসেবে থাকে, তাই না? আমরা তো দেখলাম যে এটা হচ্ছে ফসফোলিপিড। এবং ফসফোলিপিডের ভাই অনেক প্রকার আছে। ফসফোলিপিড 5 রকমের আছে কোষ ঝিল্লিতে। প্রধান যে ফসফোলিপিড সেটাকে বলা হয় লেসিথিন। এটাও এমসিকিউতে আসবে। তাহলে কোষ ঝিল্লির প্রধান ফসফোলিপিডের নাম কি? লেসিথিন। আর সরলতম ফসফোলিপিডের নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। এই দুটা কথা। তাহলে কোষ ঝিল্লি তো মূলত ফসফোলিপিড দিয়ে তৈরি। তো সেই ফসফোলিপিডের নাম আছে, জটিল ফসফোলিপিড বা সবচেয়ে বেশি যে থাকে সেটা হচ্ছে লেসিথিন। আর সবচেয়ে সরল ফসফোলিপিড হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। ঠিক আছে। তো এই ছিল ফসফোলিপিড, কি বলে, কোষ ঝিল্লির রাসায়নিক উপাদানের ব্যাপার। এখানে এইটুকুই। এরপরে একটা ব্যতিক্রম আছে, কোষ ঝিল্লিতে তো ভাই আরএনএ ডিএনএ থাকার কথা না, তবে পেঁয়াজের কোষ ঝিল্লিতে আরএনএ পাওয়া যায়। এটা একটা এক্সেপশন। ঠিক আছে। এরপরে আমরা চলে যাই কোষ ঝিল্লির কাজ। কোষ ঝিল্লির কাজ মুখস্থ করতে হবে, কারণ এটা অনেক সময় রিটেনে আসে। ঠিক আছে, এটা রিটেনে আসে তো। মনে রাখবে ভাই, যে কোনো ঝিল্লি বাইরের আঘাত থেকে ভেতরের গঠনকে রক্ষা করে। তাহলে আমরা বলতে পারি কোষঝিল্লির প্রথম কাজ কি? এটা ভেতরের বস্তুকে ঘিরে রাখে, বাইরের আঘাত থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। এরপরে ভেতরে বাইরে বিভিন্ন জিনিসের স্থানান্তর, যাতায়াত, সমন্বয় করে, নিয়ন্ত্রণ করে। আরাফাত, ক্লাস শেষ হবে 11টা 30-এ ভাইয়া। ওকে, এরপরে আসো, এটা একটা ইম্পর্টেন্ট কথা। দেখো, কোষ ঝিল্লিটা একটা কাঠামো হিসেবে কাজ করে যেখানে এনজাইম বিন্যস্ত থাকে। এনজাইম কি? ধরো, এনজাইম তো বিভিন্ন কাজ করে, এটা তোমরা জানো। তো কাঠামো হিসেবে কিরকম কাজ করে? মনে করো আমাদের দেয়ালে আমরা অনেক সময় কাটা, পেরেক মেরে এটা ওটা ঝুলাই রাখি না ভাইয়া? রাখি কি না বলো? তোমরা রাখো? এটা ওটা ঝুলাই রাখি না দেয়ালে? তো ঠিক একইভাবে কোষ ঝিল্লিতেও বিভিন্ন এনজাইম ঝুলে থাকে। তো কোষ ঝিল্লিটা এনজাইমের একটা স্ট্রাকচার বা কাঠামো হিসেবে কাজ করে। ওকে। আচ্ছা, এরপরে ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে যাতায়াত নিয়ন্ত্রণ করে। একই কথা। বিভিন্ন বড় বড় অণু তৈরি করতে পারে, বৃহৎ অণু বা ম্যাক্রোমলিকুল বলেছে, এগুলো তৈরি করতে পারে। তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। আচ্ছা, ইনফরমেশন সোর্স। তোমরা কেউ কখনো কোনো হোটেলে থেকেছো? ঘুরতে গিয়ে কক্সবাজার, বান্দরবান, হোটেলে? তাহলে এই এক্সপিরিয়েন্সটা হওয়ার কথা। ধরো তুমি কোথাও ঘুরতে গেছো, তোমরা অবশ্য ছোট, বাইরে যাওয়া খুব একটা হয় নাই হয়তোবা, কেউ কেউ গেছো। ধরো আমি বান্দরবান গেলাম, এখন আমি রাতে থাকবো, ঘুরবো কালকেও। তো আমি একটা হোটেলে থাকবো। তাহলে হোটেলের নিচে একটা রিসিপশন থাকে না, অভ্যর্থনা? আমি গেলে আমাকে বলবে, আসসালামু আলাইকুম স্যার, শুভ অপরাহ্ন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন তুমি বলবা, আমি আজকে রাতে থাকতে চাচ্ছিলাম, আপনাদের এখানে কোনো রুম আছে? ওরা বলবে, জি স্যার অবশ্যই, আপনি কি ধরনের রুম চান, সিঙ্গেল নাকি ডাবল, এসি নাকি নন এসি, এইসব, ভাড়া টাড়া কত? তো এই যে তথ্যের ভিত্তি হিসেবে কাজ করছে এই জায়গাটা, ইনফরমেশন সোর্স হিসেবে কাজ করছে। তোমার যা যা দরকার জিজ্ঞাসা করার, ওখানে জিজ্ঞাসা করতে পারো। ঠিক একইভাবে
একটা কোষের ব্যাপারে তোমার যা কিছু জানতে মন চায়, এটা তথ্য তুমি কই পাবা? কোষ ঝিল্লিতে। তুমি তো আসলে জানতে পারবে না, কিন্তু বডির ভেতরে তো অনেক কাজকর্ম হয়, একটা কোষের ভেতরে কি হচ্ছে না হচ্ছে এগুলো সব কোষ ঝিল্লিতেই তথ্য পাওয়া যাবে, আপডেট পাওয়া যাবে। তো কোষ ঝিল্লি হচ্ছে তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, ইনফরমেশন সোর্স হিসেবে কাজ করে। ওকে। আচ্ছা ভাইয়া, আপনারা যে আরএনএ এর কাজ কি যদি একটু বলতেন। আরএনএ এর যে কাজ প্রোটিন উৎপাদন করা, ওইটাই। কোষ ঝিল্লিতে আরএনএ প্রোটিন উৎপাদনে ব্যবহৃত হয়। এখন তোমরা বলতে পারো যে ভাই আরএনএ আবার প্রোটিন উৎপাদনে কিভাবে লাগে, তো এটা আমরা যখন আরএনএ পড়বো তখন শিখবো। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, মোনাইমুর বলছে আমরা ছোট না ভাই, আমাদের বিয়ের বয়স হয়েছে। ও তাই তো, তোমরা তো 18 বছর পার হয়েছে। ঠিক আছে, তোমাদের বিয়ের বয়স হয়েছে। তাহলে তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে কোষ ঝিল্লি। ওকে, এটা বুঝছো তো। এরপরে পারস্পরিক বন্ধন, একটা কোষের সাথে আরেকটা কোষ আটকে থাকা, বা তোমরা জানো অ্যামিবা, অ্যামিবার চলন দেখছো তোমরা? অ্যামিবা কোষটার পুরা কোষ নিয়ে একটা ফ্লোরের উপর আস্তে আস্তে আগাইতে পারে, এখানে কোষ ঝিল্লি ওকে চলতে হেল্প করে, তো কোষ ঝিল্লি চলনেও হেল্প করে। এরপরে আসো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। কোষ ঝিল্লির মধ্য দিয়ে যদি কোনো বস্তু কোষের ভেতরে ঢুকে যায়, সেটা যদি হয় কঠিন বস্তু, তাহলে ওই প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। যদি বস্তুটা হয় তরল, তাহলে ওই প্রক্রিয়াকে বলা হয় পিনোসাইটোসিস। এটা খুবই বেসিক একটা কথা, খুব ভালো করে মনে রাখবা। ওকে। তাহলে কোষের মধ্যে ধরো একটা ব্যাকটেরিয়া ঢুকে গেল, তাহলে এটা কি ফ্যাগোসাইটোসিস না পিনোসাইটোসিস বলো তো? 1 নম্বর নাকি 2 নম্বর? কোষের মধ্যে একটা ব্যাকটেরিয়া ঢুকে গেছে, কোষ ঝিল্লি দিয়ে ঢুকে গেছে, তাহলে এটা কি ফ্যাগোসাইটোসিস নাকি পিনোসাইটোসিস? হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস। ঠিক। And ওয়াসিমা বলেছে ভাইয়া ফ্যাগোসাইটোসিস তো ডাব্লিউবিসি তে হয়। হ্যাঁ, তোমরা ছোট বাচ্চা তো, তোমাদেরকে সহজ করেই বোঝাইছে। ধরো এটা একটা ডাব্লিউবিসি, এখানে একটা ব্যাকটেরিয়া ঢুকে যাবে, তো যে প্রক্রিয়ায় ঢুকবে এটা আসলে ফ্যাগোসাইটোসিস। তোমরা পড়েছো জীবাণু ভক্ষণের প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। অ্যাকচুয়ালি জীবাণু ভক্ষণ না, কোষের মধ্যে যে কোনো কিছু ঢুকলেই সেটা ফ্যাগোসাইটোসিস। সেটা যদি কঠিন হয় তাহলে সেটা ফ্যাগোসাইটোসিস, আর তরল হলে পিনোসাইটোসিস। যেহেতু জীবাণুগুলা কঠিন পদার্থই হয়, তাই ওদের খাওয়ার প্রক্রিয়াটাকে তোমরা ছোটতে ফ্যাগোসাইটোসিস পড়ে আসছো। তোমরা যেটা পড়েছো জীবাণু ভক্ষণ প্রক্রিয়াকে ফ্যাগোসাইটোসিস বলা হয়, সেটা ঠিক, বাট পারফেক্টলি ঠিক না। কারণ শুধুমাত্র জীবাণু ভক্ষণ করাই ফ্যাগোসাইটোসিস না, যে কোনো কঠিন বস্তু ভক্ষণ করাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। ওকে। আচ্ছা। আচ্ছা, এরপরে বলেছো ভাই কোষ ঝিল্লি কি বৃহৎ অণু সংশ্লেষ করে তৈরি? সংশ্লেষ মানে তৈরি করা। কোষ ঝিল্লি চাইলে বড় বড় বস্তু, কোনো কোনো জিনিস তৈরি করতে পারে, ওটাকে বলা হয় বৃহৎ অণু তৈরি করছে। বৃহৎ অণু মানে বড় সাইজের যে কোনো অণু হতে পারে ভাই। পিনো মানে অস্থি? না, পিনো মানে অস্থি এরকম কিছু আমি জানি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো। কোষ ঝিল্লি এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। প্রয়োজনে কোষ ঝিল্লি কোনো এনজাইম তৈরি করতে পারে, আবার অ্যান্টিজেনও ক্ষরণ করতে পারে। অ্যান্টিজেন কি মনে রাখতে পারো যে, ধরো একটা ব্যাকটেরিয়া, অ্যান্টিজেন ক্ষরণ করা বলতে অ্যান্টিজেন হিসেবে কাজ করা। ধরো একটা ব্যাকটেরিয়া তোমার শরীরে ঢুকেছে, তাহলে এটা একটা অ্যান্টিজেন। তোমাদের শরীরে যে জিনিসটা ঢুকলে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, ওই জিনিসটাকে বলা হয় অ্যান্টিজেন। ঠিক আছে। তাহলে কোষঝিল্লি অ্যান্টিজেন হিসেবেও কাজ করে, যেমন ব্যাকটেরিয়া শরীরে ঢুকলে ব্যাকটেরিয়ার কোষঝিল্লিটা একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এবং এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, ওকে আমরা মেরে ফেলি। আচ্ছা, এরপরে দেখো স্নায়ু উদ্দীপনা সংবহন করে। তোমরা নিউরনের নাম শুনেছো? নিউরন এর কোষঝিল্লি স্নায়ু উদ্দীপনা বহন করে। ঠিক আছে। আচ্ছা, লিজা বলেছে ভাইয়া জীবাণু ছাড়া আর কি কঠিন বস্তু প্রবেশ করে? হ্যাঁ, আরো অনেক কঠিন বস্তুই কোষের ভেতরে প্রবেশ করে, যত সামনে পড়বা আরো জানতে পারবা আপু। হ্যাঁ। আচ্ছা, অ্যান্টিজেন মানে না রক্তের প্রোটিন জাতীয় পদার্থ? দিগন্ত বলেছো। ছোট বইয়ে ছোট করে লেখা ছিল, অ্যান্টিজেন অনেক কিছুই হতে পারে, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, যে কোনো কিছুই বাইরে থেকে ঢুকলে সেটা অ্যান্টিজেন। ঠিক আছে।
নিউরোট্রান্সমিটার, নিউরন থেকে ক্ষরণ হওয়া রাসায়নিক উপাদানকে বলা হয় নিউরোট্রান্সমিটার। ঠিক আছে, নিউরন থেকে ক্ষরণ হওয়া রাসায়নিক উপাদানকে বলা হয় নিউরোট্রান্সমিটার, মেইনলি ব্রেন থেকে ক্ষরণ হয় এগুলা। আচ্ছা, এরপরে আসো, ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি ভেতরের দিকে ভাঁজ হয়ে মেসোজোম সৃষ্টি করে। তাহলে দেখো, কোষ ঝিল্লির আরেকটা নাম হচ্ছে মেসোজোম। কোষ ঝিল্লি ভেতরের দিকে ভাঁজ হয়ে কি তৈরি করে? মেসোজোম। তো আসো দেখো এটা কি জিনিস। তোমরা যখন ব্যাকটেরিয়া অধ্যায় পড়বা, তারও পরে আছে 4 অধ্যায়, হ্যাঁ। সে 4 অধ্যায় পড়ার সময় তোমরা মেসোজোম জিনিসটা পাবা। আসো আমি একটু তোমাদেরকে দেখাই। আমি আছি এখন পেজ নাম্বার 168-তে। এই 168 পেজে তোমরা একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন পড়বা ভবিষ্যতে ইনশাআল্লাহ, ঠিক আছে। সেই ছবিতে, সেই পেজে তোমরা একটা ব্যাকটেরিয়ার ছবি পাবা। এই যে দেখো ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ভাই কোষ ঝিল্লি। ওকে, তো এই কোষ ঝিল্লিটা এইখানে এসে এরকম ভাঁজ হয়ে, ভেতরের দিকে ভাঁজ হয়ে একটা গঠন তৈরি করছে, এটাকে বলা হয় মেসোজোম। এটা শুধু ব্যাকটেরিয়াতেই পাওয়া যায়। তাহলে মনে রাখবো, কোষ ঝিল্লি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভেতরের দিকে ভাঁজ হয়ে যে গঠনটা তৈরি করে তাকে বলা হয় মেসোজোম। মেসোজোমের কাজ ব্যাকটেরিয়ার কোষ বিভাজনে হেল্প করা। ঠিক আছে, ব্যাকটেরিয়ার কোষ বিভাজনে সাহায্য করা। ওকে। আচ্ছা, আরাফাত বলছো স্যার, লোকজন বলে ডাক্তার হলে বিয়ে করার জন্য মেয়েদের অভাব হয় না, এটা কি সত্যি? আরে ছেলেরা বড় হলে বিয়ে করার জন্য কখনোই মেয়েদের অভাব হয় না। টেনশনের কিছু নাই। ঠিক আছে, ছেলে মেয়ে কারোই কোনো অভাব নাই। বাংলাদেশে প্রচুর ছেলে প্রচুর মেয়ে আছে। আচ্ছা। আচ্ছা, তো আমরা মোটামুটি কোষ ঝিল্লির কাজগুলা পড়ে ফেললাম। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে কোষ ঝিল্লির যে গ্লাইকোক্যালিক্স, সেটা রিকগনাইজার হিসেবে কাজ করে, অনেকটা আইডি কার্ডের মতো কাজ করে। ঠিক আছে, এই যে লাস্ট পয়েন্ট, যে কোষ ঝিল্লির যে গ্লাইকোক্যালিক্স, এটা কিসের মতো কাজ করে? রিকগনাইজার হিসেবে কাজ করে, শনাক্তকারী হিসেবে কাজ করে। তাহলে কোষ ঝিল্লির আমরা অনেকগুলাই আহ, কাজ করলাম। তার মধ্যে আমি মোস্ট ইম্পর্টেন্ট গুলো আরেকবার রিপিট করছি। সেটা হচ্ছে, কোষ ঝিল্লি প্রথম কথা হচ্ছে একটা আবরণ তৈরি করে, ভেতরের বস্তু সমূহকে বাইরের বস্তু থেকে আলাদা করে, ভেতরের বস্তুকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। কোষ ঝিল্লি বিভিন্ন বস্তুর যাতায়াত, আদান প্রদান, সমন্বয় ও নিয়ন্ত্রণ করে। কোষ ঝিল্লি বিভিন্ন এনজাইমের কাঠামো হিসেবে কাজ করে। কোষ ঝিল্লি বিভিন্ন বড় বড় অণু সংশ্লেষ বা তৈরি করতে পারে। কোষ ঝিল্লি অনেক তথ্যের ভিত্তি হিসেবে কাজ করতে পারে। কোষ ঝিল্লি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন আর পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তুকে গ্রহণ করতে পারে। কোষ ঝিল্লি স্নায়ু উদ্দীপনা বহন করতে পারে। কোষ ঝিল্লি নিউরোট্রান্সমিটার, এনজাইম এগুলো গ্রহণ করতে পারে। তারপরে কোষ ঝিল্লির গ্লাইকোক্যালিক্স রিকগনাইজার হিসেবে কাজ করতে পারে। কোষ ঝিল্লি অ্যান্টিজেন ক্ষরণ করে। তো এই যে মোটামুটি এই ব্যাপারগুলো হচ্ছে কোষ ঝিল্লির কাজ। এরপরে আসো, আমরা আর দুটা টপিক পড়বো।
একটা হচ্ছে কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা, আর একটা কোষ ঝিল্লি কোষ প্রাচীরের পার্থক্য। আমাদের আজকের ক্লাস শেষ। তো কোষ ঝিল্লি বিভিন্ন জায়গায় বিভিন্ন উপাদানের মানে বিভিন্ন ভিন্নভাবে অবস্থান করে। ঠিক আছে? তো ভিন্নভাবে অবস্থান করার ব্যাপারটা কেমন আসে আমরা দেখি। চারটা জিনিস আছে। একটা হচ্ছে মাইক্রোভিলাই। তো কোষ ঝিল্লি এরকম ফোল্ডিং হয়ে মাইক্রোভিলাই তৈরি করে, তো এটা তোমাদেরকে আমি অলরেডি দেখাইছি, এটা নিয়ে আর কিছু বলবো না। তো এটার কাজটা কি একটু একটু বলি। তোমরা আগেও মাইক্রোভিলাইয়ের নাম শুনেছো তাই না? মাইক্রোভিলাই কি করে? কোষের শোষণ তল বৃদ্ধি করে। শোষণ তল বৃদ্ধি করা মানে কি? তোমাদের কোষের ভেতরে যদি কোনো কিছু ঢুকতে হয়, মানে শোষণ হতে হয়, তাহলে তার তল লাগবে। তো ধরো এটা একটা কোষ, তার শোষণ তল হচ্ছে এইটুকু। এই যে ধরো এইটুকু মনে করো ওর শোষণ হওয়ার জায়গা। কিন্তু যদি এই কোষটাই এরকম হয়, তাহলে দেখো এর এই জায়গাটা কিন্তু অনেকগুলা ভাঁজ হয়ে অনেক বড় একটা এরিয়া তৈরি করছে। তুমি যদি এটাকে সোজা করো, তাহলে মনে হবে যে এত বড় এরিয়া তৈরি হয়েছে। তো এত বড় জায়গা দিয়ে শোষণ হতে পারবে। তো যখন কোথাও মাইক্রোভিলাই তৈরি হয়, তখন সেখানকার শোষণ হওয়ার জায়গা বেড়ে যায়। ঠিক আছে? তো এটাকে আমরা বলছি যে মাইক্রোভিলাই কি করে, শোষণ তল বৃদ্ধি করে। ওকে? তাহলে কোষঝিল্লির একটা বিশেষ অবস্থা হচ্ছে মাইক্রোভিলাই। এটা থাকে আমাদের অন্ত্রে, ক্ষুদ্রান্ত্রে, বৃহদান্ত্রে, যেন সেখানে পুষ্টি শোষণ হতে পারে। ঠিক আছে? এরপরে আসো, মাইক্রোভিলাই ছাড়াও এখানে আছে ডেসমোজোম। আচ্ছা, সাজিদ বলেছে ভাই রিকগনাইজার হিসেবে কিভাবে কাজ করে। এখন বললে বুঝতে পারবা না। মানে অনেকটা আইডি কার্ডের মতো। কোষঝিল্লির বাইরে থাকা গ্লাইকোক্যালিক্স গুলা দেখে চেনা যায় যে এটা কোন কোষ, আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে? এভাবে ওরা, আমাদের গলায় যেমন আইডি কার্ড থাকলে আমাদের পরিচয় বোঝা যায়, ওদের গ্লাইকোক্যালিক্স হচ্ছে ওদের পরিচয়। আচ্ছা, দেন আসো তাহলে আমরা কোষঝিল্লির চারটা গঠনের মধ্যে একটা পড়লাম, মাইক্রোভিলাই। এরপরে আরেকটা আছে, এগুলোকে বলে ডেসমোজোম। এগুলো কি আসো, তোমরা খেয়াল করে দেখো, একটা কোষ আরেকটা কোষের সাথে যুক্ত হয়ে আছে। এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এরা মনে হচ্ছে হাত ধরে আছে তাই না? এই জায়গাটাকে বলা হয় ডেসমোজোম, এই জায়গাটা বা এই জায়গাটা। এগুলোও কিন্তু কোষ ঝিল্লি, এমন ভাবে আছে যে একজন আরেকজনকে ধরে রাখছে। আর এই ডেসমোজোমের মাঝখানে সুতার মতো গঠন আছে, চিকন চিকন সুতা। এই যে এই সুতাগুলাকে বলা হয় টনোফাইব্রিল। টনোফাইব্রিল, ফাইব্রিল মানে আসলে সুতা। তো কোষের ভেতরের এই সুতাগুলাকে বলা হয় টনোফাইব্রিল। তো আমরা কোষ ঝিল্লির চারটা ভিন্ন ভিন্ন অবস্থা পড়ব। তার মধ্যে একটা তো দেখলাম মাইক্রোভিলাই। আসো পড়ি। এটা হচ্ছে মাইক্রোভিলাই। এই মাইক্রোভিলাইটা থাকে কোথায়? অন্ত্রে, ক্ষুদ্রান্ত্রে, বৃহদান্ত্রে। এবং এগুলো একগুলো অভিক্ষেপ, আঙ্গুলের মতো অভিক্ষেপ। এক একটা কোষে কয়টা মাইক্রোভিলাই থাকতে পারে দেখো, 3,000। এবং এরা কি করে? কোষের শোষণ অঞ্চলের আয়তন বৃদ্ধি করে। দুই নম্বরটা পড়লাম ডেসমোজোম। ডেসমোজোম কোষঝিল্লির কোন কোন স্থানে থাকে। এখানে টনোফাইবিল মানে নামের সুতা থাকে। ওই টনোফাইবিল যুক্ত গোলাকার অঞ্চলকে বলা হয় ডেসমোজোম। ডেসমোজোমের কাজ কি? একটা কোষের সাথে আরেকটা কোষকে ঘন বা দৃঢ়ভাবে আটকায় রাখা। ঠিক আছে? এগুলাকে বলা হয় ডেসমোজোম। এরপরে আরো দুটা গঠন আছে, একটাকে বলে ফ্যাগোসাইটিক ভেসিকল, একটা পিনোসাইটিক ভেসিকল। আহামরি কিছু না। ফ্যাগোসাইটোসিস হলে যে থলিটা তৈরি হয়, ওটাকে বলা হয় ফ্যাগোসাইটিক ভেসিকল। এই যে ধরো আমরা উল্টা যদি দেখি, মনে করো এগুলো ছোট ছোট গোল গোল কঠিন পদার্থ। তো এগুলো কোষের ভেতরে মনে করো ঢুকে গেল এবং এই ঝিল্লি দ্বারা আবদ্ধ হলো, তাহলে এই ঝিল্লিটাকে বলা হয় ফ্যাগোসাইটিক ভেসিকল। আর এরা যদি হতে পারে তরল পদার্থ, তরল পদার্থ কোষে ঢুকে গেছে এবং ঝিল্লি দ্বারা আবদ্ধ হয়েছে, তখন এটাকে বলা হবে পিনোসাইটিক ভেসিকল। ভেসিকল মানে এরকম ছোট ছোট গহ্বর, ছোট ছোট গহ্বর। ঠিক আছে? টনো মানে কি বলেছো ভাই? টনো ফাইব্রিলের টনো মানে কোষ গহ্বর।
হ্যাঁ, টনো মানে কোষ গহ্বর বোঝায় হালকা করে। টর্নোফাইবিল মানে এই যে গহ্বরের পাশাপাশি যে সুতাগুলা, এই যে ধরো এটা একটা ফাঁকা জায়গা না, এটা একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় সুতাগুলাকে বলা হয় টর্নোফাইবিল। ফাইবিল মানে সুতা, টর্নো মানে ফাঁকা জায়গা। ওকে। আচ্ছা, এরপরে আসো লাস্ট টপিক আমাদের, কোষঝিল্লি আর কোষ প্রাচীরের পার্থক্য। এটাও তোমাদের পরীক্ষায় রিটেনে আসে, তাই সিকিউ লিখে রাখো। তাহলে আমরা আজকে যে টপিকগুলো পড়লাম এগুলো সিকিউ টপিক কোনগুলা, সেটা হচ্ছে কোষঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলের ছবিটা আঁকতে হবে, সেটার গঠন বর্ণনা করতে হবে, কোষঝিল্লির কাজ মনে রাখতে হবে, কোষঝিল্লি আর কোষ প্রাচীরের পার্থক্য মনে রাখতে হবে। তাহলে এগুলো হচ্ছে সিকিউ এর টপিক, এই যে কোষঝিল্লির কাজ, কোষঝিল্লি আর কোষ প্রাচীরের পার্থক্য। তো কোষঝিল্লি কোষ প্রাচীরের পার্থক্য এমনি তোমরা পারবা। কোষ প্রাচীর নির্জীব, কোষঝিল্লি সজীব, ওর উপাদান অবস্থান কোথায়, কোষের সবার বাইরে। আর কোষঝিল্লি হচ্ছে ভেতরের দিকে, গঠন সেলুলোজ দিয়ে তৈরি, শক্ত, জড় এবং ভেদ্য প্রাচীর যুক্ত। আর এটা হচ্ছে অর্ধভেদ্য। এর প্রধান কাজ হচ্ছে আকার আকৃতি নিয়ন্ত্রণ করা, কোষকে দৃঢ়তা প্রদান করা। তোমাদেরকে গতদিন একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের কোষ প্রাচীর আছে কি নাই বলো তো। এটা তোমরা জানো এটা নাই। তো আমাদের কোষ প্রাচীর থাকলে কি সুবিধা হতো না অসুবিধা হতো, তোমাদের কি মনে হয়? আগামী ক্লাসে কতখানি পড়ানো হবে এটা তোমাদের রুটিন দেওয়া আছে ভাইয়া গ্রুপে। তাহলে আমাদের কোষ প্রাচীর থাকলে অসুবিধা হতো, আমরা গাছের মতো এরকম ফিক্সড হয়ে যেতাম, নড়াচড়া করতে পারতাম না, অসুবিধা হতো, বুঝছো। কোষঝিল্লি একটা জড় পদার্থ, শক্ত পদার্থ, এটার কারণে আমাদের শরীর হয়ে যেত গাছের মতো শক্ত, আমাদের শরীর এত শক্ত না, তো নরম। এই অসুবিধাগুলো হতো, ঠিক আছে। আচ্ছা, লাস্ট পয়েন্ট হচ্ছে অলংকরণ। এখানে অলংকরণ মানে অলংকার বা গহনা না, নকশা। তোমরা বলো তো, তোমরা কি কোষ প্রাচীর দেখছো কখনো? আচ্ছা, কাঠের গায়ে দেখছো এখন, কাঠের গায়ে অনেক নকশা থাকে, গাছ কাটলে কাঠের গায়ে দাগ থাকে, এই দাগগুলো আসলে কোষ প্রাচীরের সেকেন্ডারি লেয়ারের জন্য তৈরি হয়, বুঝছো ভাইয়া। তাহলে কোষ প্রাচীরের সেকেন্ডারি লেয়ারের বিন্যাসের জন্য নানাবিধ অলঙ্করণ বা নকশা দেখা যায়, কিন্তু কোষ ঝিল্লিতে এরকম কোনো অলঙ্করণ দেখা যায় না। ওকে। তো এই ছিল কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির পার্থক্য, এবং এটা দিয়ে আমাদের আজকের পড়া মোটামুটি এখানেই শেষ। তোমাদেরকে আরো কিছু কোশ্চেন করে আসো দেখি। 29 নাম্বারটা বলো, কোষ ঝিল্লির জটিল ফসফোলিপিডের মধ্যে কোনটা প্রধান? জটিল ফসফোলিপিড। ওকে, লেসিথিন। আচ্ছা, কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? পারছো রে, ভেরি গুড, 75 ভাগ লিপিড। ওকে। আচ্ছা, মুখোমুখি দুটি কূপকে কি বলা হয়? দুটা কূপ একসাথে থাকলে? হ্যাঁ, পিট পেয়ারে তো তোমাদের সুন্দর পড়া হয়েছে। আর আমি যদি এই প্রশ্নেই বলি, পাশাপাশি দুটি কোষের সাইটোপ্লাজমিক সংযোগকে কি বলা হয়? এই প্রশ্নেই যদি প্রশ্নটা থাকতো, পাশাপাশি কোষের সাইটোপ্লাজমিক সংযোগকে কি বলা হয়, তাহলে উত্তর হতো, পাশাপাশি দুটি কোষের সংযোগকে বলা হয় প্লাজমোডেজমাটা। পাশাপাশি দুটি কোষের কোষ প্রাচীরের মধ্যে যে সাইটোপ্লাজমিক সংযোগ হয় এটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। এটা তো পারবাই। সব বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে কোনটা? তথ্যের ভিত্তি হচ্ছে কোষঝিল্লি। ঠিক আছে। ওকে, তো আমাদের আজকের পড়া এই পর্যন্তই। আমরা আগামী দিন পড়বো সাইটোপ্লাজমের অঙ্গাণু। ও, তোমাদের এটাও আছে আজকে রাইবোজোমের আগ পর্যন্ত। তো সাইটোপ্লাজমটা একটু পড়তে হবে, আমি ভুলে গেছিলাম। তার মানে ওই 12:30টাই বাজবে, আসো। সাইটোপ্লাজম আহামরি কিছুই না। কোষের ভেতরে তরল উপাদানটাকে যেমন আমরা দেখি ডিমের মধ্যে, এটাই সাইটোপ্লাজম। এটা অর্ধ তরল, দানাদার, অর্ধ স্বচ্ছ, সমধর্মী, মানে এর সব জায়গার উপাদানগুলাই
আর কি সমসত্ব উপাদান, একই ধরনের গঠন বিশিষ্ট। কলয়েডাল তরল পদার্থকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের আরেক নাম হায়ালোপ্লাজম। হায়ালো মানে স্বচ্ছ, প্লাজম মানে মাতৃকা বা তরল, প্লাজম বা প্লাজমা মানে তরল। তাহলে হায়ালোপ্লাজম মানে হলো তরল মাতৃকা। ওকে, এরপরে একে সাইটোস হলো বলা হয়। এরপরে এখানে আর তেমন কিছু নাই। সাইটোপ্লাজমে পানির পরিমাণ 65 থেকে 96% হতে পারে। এরপরে এখানে একটা টপিক আছে মেটাবলিজম। মেটাবলিজমের এখানে মেটাবলিজম কি বা বিপাক কি এটা আমি গতদিন বলি নাই, আজকে একটু বলি। তোমরা এটা একটু মনে রাখবা। মেটাবলিজম বা বিপাক আমাদের শরীরে যত জৈব রাসায়নিক বিক্রিয়া হয় এদেরকে একসাথে বলা হয় মেটাবলিজম। তোমার শরীরে যত বিক্রিয়া হয় সবাইকে একসাথে বলা হয় মেটাবলিজম। মেটাবলিজম দুই রকম হয়, একটাকে বলা হয় অ্যানাবলিজম, একটাকে বলা হয় ক্যাটাবলিজম। অ্যানাবলিজম মানে হলো গঠনমূলক বিপাক। বিক্রিয়ায় যদি কোনো কিছু তৈরি হয় তাহলে ওটাকে বলা হয় অ্যানাবলিজম। আর যদি বিক্রিয়ায় কোনো কিছু ভেঙে যায় তাহলে সেটাকে বলা হয় ক্যাটাবলিজম। তাহলে গঠনমূলক বিপাক মানে অ্যানাবলিজম, কোনো কিছু তৈরি হচ্ছে। আর ভাঙনমূলক বিপাক মানে ক্যাটাবলিজম, কোনো কিছু ভেঙে যাচ্ছে। গঠনমূলক অ্যানাবলিজমের উদাহরণ কি? তোমরা আমাকে কোনো একটা বিক্রিয়ার নাম বলতে পারবা, কোন একটা প্রক্রিয়ার নাম বলতে পারবা যেটাতে কোনো কিছু তৈরি হয়। আচ্ছা, অর্ণা বলছো ভাই হায়ালো মানে কি? হায়ালো মানে স্বচ্ছ। হ্যাঁ, এই তো। না, শ্বসন হবে না, ফটোসিনথেসিস হবে, সালোক সংশ্লেষণ। তাহলে সালোক সংশ্লেষণ হচ্ছে গঠনমূলক বিপাক। আর এবার বলো ভাঙনমূলক বিপাকের নাম। এটা হচ্ছে শ্বসন। শ্বসনে গ্লুকোজ ভাঙে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের শরীরে বিপাক হয়। বিপাকের অনেক ধাপ, মাইটোকন্ড্রিয়ায় হয়, সাইটোপ্লাজম হয়। তোমরা চাইলে একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে আসো বইয়ে যাই, শেষ করি। আমরা জানি যে শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, এটা কোথায় সংঘটিত হয়? সাইটোপ্লাজমেই সংঘটিত হয়, তাই না? ওকে, এরপরে আছে সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের পার্থক্য, এটা তোমরা রিডিং পড়ে নিবা। যে তোমরা আমাকে বলো তো সাইটোপ্লাজমে কি নিউক্লিয়াস থাকে কিনা? বলো, সাইটোপ্লাজমে কি নিউক্লিয়াস থাকে কিনা? প্রোটোপ্লাজমের তিনটা অংশ: কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তাহলে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস আলাদা আলাদা। তাহলে সাইটোপ্লাজমে নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, এটাকে মনে রাখবা। প্রোটোপ্লাজমকে জীবনের আধার বলা হয়, কারণ প্রোটোপ্লাজমই জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজমই সব আছে। সাইটোপ্লাজমকে কিছু অঙ্গাণুর আধার বলা হয়, আমাদের কোষের অঙ্গাণুগুলা সাইটোপ্লাজমে থাকে। তো আচ্ছা, তোমাদের পড়া থাকবে এই পর্যন্ত। তাহলে আমরা আজকে পড়লাম কোষ ঝিল্লি থেকে রাইবোজোমের আগ পর্যন্ত। আচ্ছা, তোমাদের একজন কোশ্চেন করেছো ভাইয়া ফ্যাগোসাইটিক ভেসিকলটা আরেকবার বুঝাই দেওয়ার জন্য। ধরো ভাইয়া এটা একটা কোষ। হ্যাঁ, এই কোষের এই দিক দিয়ে একটা ব্যাকটেরিয়া ঢুকে গেল, কঠিন বস্তু, এই মনে করো ব্যাকটেরিয়া। এখন তোমরা বলো তো একটা কোষের মধ্যে যদি ব্যাকটেরিয়া ঢুকে যায় তাহলে ব্যাকটেরিয়াকে কি এরকম খোলা রাখা যাবে? ব্যাকটেরিয়া তো তোমার কোষ ঘুরে বেড়াবে, তাই না? ব্যাকটেরিয়া তোমার কোষে সাঁতার কেটে ঘুরে বেড়াবে। তাই ব্যাকটেরিয়াকে যদি কোষ খেয়েই ফেলে তাহলে কোষের ভেতরে ঢোকার পরে ওকে একটা ঝিল্লি দ্বারা আবদ্ধ করে দিতে হবে। যেহেতু এই ব্যাকটেরিয়াটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ঢুকেছে, তাই এই ঝিল্লিটাকে বলবো আমরা ফ্যাগোসাইটিক ভেসিকল। বুঝেছো ফ্যাগোসাইটিক ভেসিকল কি জিনিস?
ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোনো কিছু ঢুকলে তাকে যে ঝিল্লি দ্বারা আবদ্ধ করা হয় সেটাকে বলা হয় ফ্যাগোসাইটিক ভেসিকল। এটা যদি পিনোসাইটোসিস প্রক্রিয়ায় ঢুকতো তাহলে এটাকে আমরা বলতাম পিনোসাইটিক ভেসিকল। ওকে। আচ্ছা, সাদিয়া বলেছে ভাই 70s রাইবোজোম কি? এই যে আমরা আগামী রবিবারে রাইবোজোম টপিকটা পড়বো আপু, এই যে রাইবোজোম পড়বো, সেদিন আমরা দেখবো 70s রাইবোজোম কি। ঠিক আছে, আজকে এটা টপিকের মধ্যে নাই। আচ্ছা, সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম এর মধ্যে কোনটা কিসের ভেতরে থাকে? তাহলে আসো আরেকটা জিনিস দেখাই। ধরো এটা আমাদের কোষ, না এটা উদ্ভিদ কোষ মনে করো, এটা হলো কোষ প্রাচীর, সেল ওয়াল। এর ভেতরে থাকবে যে ঝিল্লিটা, তার নাম হচ্ছে সেল মেমব্রেন। ধরো এটা সেল মেমব্রেন, সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। এইটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, আর এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। এটা হচ্ছে সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। তো দেখো এই যে সেল মেমব্রেন, আর এই যে সাইটোপ্লাজম, আর এই যে নিউক্লিয়াস, এই তিনজনকে মিলে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। ঠিক আছে। আর তাহলে তোমরা বলো, কার মধ্যে কে আছে? প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজম আছে, নাকি সাইটোপ্লাজমের মধ্যে প্রোটোপ্লাজম আছে? প্রথমটা না দ্বিতীয়টা? সাইটোপ্লাজমের মধ্যে প্রোটোপ্লাজম নাকি আচ্ছা, আগের বার বলছিলাম প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজম নাকি সাইটোপ্লাজমের মধ্যে প্রোটোপ্লাজম। তাহলে প্রথমটা, যে প্রোটোপ্লাজমের তিনটা উপাদান, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে থাকে সাইটোপ্লাজম। ওকে। হ্যাঁ, এবার বুঝেছো? আচ্ছা, তাহলে ঠিক আছে। প্রোটোপ্লাজম মানে কি? পুরা কোষ। হ্যাঁ, কোষ প্রাচীর বাদে বাকিটুকু আসলে প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর বাদ দিলে বাকিটা কোষ প্রাচীর। হ্যাঁ, তোমাদের এই পড়া মেডিকেল অ্যাডমিশনেও কাজে লাগবে। ইনফ্যাক্ট তোমরা যখন মেডিকেলে চান্স পাবা, ভার্সিটিতে চান্স পাবা, অন্য আরেক স্টুডেন্টকে আমার মতো পড়াবা, তখনও আমার এই কথা কাজে লাগবে ইনশাআল্লাহ। বুঝছো? পড়াবা? তোমরা স্টুডেন্ট পড়াইতে চাও? পড়াইতে ভালো লাগে? আমার পড়াইতে খুব ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমাদের পড়া এই পর্যন্তই। তোমাদের সবার জন্য শুভকামনা। নেক্সট দিন রবিবারে দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে তোমরা পড়াটা পড়বা এবং রবিবারে পরীক্ষা হবে। আজকে আমরা যতটুকু পড়লাম, কোথা থেকে? ওই প্লাজমা মেমব্রেন থেকে এই পর্যন্ত। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে চলে গেছে।